আসসালামু আলাইকুম, কেমন আছি আমরা সবাই? কমেন্টে আরেকবার জানিয়ে দিই, কারিগরি ত্রুটির কারণে আমাদের ক্লাসটি কেটে গিয়েছিল। আমি আবার এসেছি তোমাদের কথা বিবেচনা করে। শুরুতে আমি তোমাদের কাছে জানতে চাইবো ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং ঠিকঠাক সবকিছু দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। আর আরেকবার তোমরা এই ক্লাসটি একটু শেয়ার করে দাও। আজকের ক্লাসটি কাদের জন্য প্রযোজ্য প্রশ্ন হতেই পারে এটা, সেটা হচ্ছে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট জাতীয় বিশ্ববিদ্যালয় নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি সমানভাবে প্রযোজ্য। আরেকবার তোমরা ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করো, কারণ প্রথম পার্টের ক্লাসটি আমাদের কিছুটা কারিগরি ত্রুটির কারণে বিঘ্ন ঘটেছিল, সেজন্য আমাদের আবার লাইভে আসতে হয়েছে। ক্লিয়ার কিনা একটু ঝটপট জানাও, আমি অতি দ্রুত মূল ক্লাসে যাব। এবং প্রত্যেকেই কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে একটু আরেকবার জানিয়ে দাও, আর নিজেদের টাইমলাইনে আর কমপক্ষে 5টা গ্রুপে শেয়ার করে আমাকে জানাবে, তাহলে আজকের ক্লাসের যে লিখিত অংশ সহ যে পিডিএফ টুকু রয়েছে সেটা আজকে দিয়ে দিব। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, আমাদের প্রথম প্রশ্নটি অপরিচিতা থেকে আমি রেখেছি, এর আগে অনেক প্রশ্ন রেখেছিলাম। এখানে বলা হয়েছে কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল। এখানে কিন্তু শূন্যস্থান টাইপেরও কোশ্চেন থাকতে পারে। তাহলে দেখো, বিনোদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া, বিবাহের দিনক্ষণ ধার্য হওয়া, গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ, আর একটা রয়েছে বিবাহ না করতে কল্যাণীর পণ। এই পণ শব্দের অর্থ কি? প্রতিজ্ঞাকে বুঝিয়েছে। এখানে দেখো আরেকটা যদি বলা হয় আসর জমাতে অদ্বিতীয় কে ছিল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আসর জমাতে অদ্বিতীয় ছিল হচ্ছে হরিশ। এরপরে দেখো বিনোদার ভাষাটা অত্যন্ত কি ছিল? আর্ট ছিল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কোনটা উত্তর হবে একটু ঝটপট জানাও। আমরা 206 জন যুক্ত হয়েছি, কিন্তু শেয়ার সংখ্যা খুবই কম, একটু শেয়ার করে দাও, কারণ পিডিএফ পেতে হলে অবশ্যই শেয়ার করতে হবে এবং কোথায় পিডিএফ তোমরা পাবে সেটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। তাহলে এখানে উত্তর দেখো, বিবাহ না করতে কল্যাণীর পণ, এটাকে কিন্তু বোঝানো হয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, কার বয়স সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে? বা এই ধরনের উক্তি দিয়ে বলতে পারে এটা কোন গদ্য থেকে বা কোন কবিতা থেকে চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে, এই টাইপের কোশ্চেন থাকতে পারে। আমি প্রথমে গদ্য, কবিতা, এরপর হচ্ছে ব্যাকরণ অংশ থেকে আজকের ক্লাসটি এভাবে সাজিয়েছি, এটা এভাবে আলোচনা করব। তাহলে দেখো এখানে সঠিক উত্তর কি হবে বলতো? এখানে বলা হয়েছে তাহার বয়স 18 কি 28 ঠাউর করিতে পারিলাম না, কার বয়স সম্পর্কে বলা হয়েছে বলো? তারপরে দেখো বিলাসী থেকে আরো যদি কিছু কোশ্চেন আসে, গত বছরে একটা এসেছিল, এই বিলাসী গল্পে কোনটি রূপায়িত হয়েছে, সেক্ষেত্রে কি হবে বলতো? 2 মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা, মানব মানবীর কি বলতো? অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে, প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। এই গল্পে কোন কোন ব্যক্তির নাম বলা হয়েছে বা উঠে এসেছে, সেক্ষেত্রে দেখো তুগলক খাঁ আছে, আমি যেটা বলছি একটু শোনো, তুগলক খাঁ আছে, হুমায়ুন আছে, আর একটা কি বলতো? ভূদেব বাবু আছে। এই 3 জনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলতো? এখানে সঠিক উত্তর হচ্ছে বিলাসী। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটি আমার পদ থেকে নিয়েছি এটা। এখানে বলা হয়েছে নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন ড্যাশ ছাড়া আর কাউকে কুর্নিশ করে না, মাথা নত করে না কারো কাছে। শূন্য স্থানে কোন শব্দটি বসবে? আর আমার পথ প্রবন্ধে মিথ্যাকে ভয় করে কে, দুইটা জানাও। আর এর পাশাপাশি দেখো সাহিত্য অংশ থেকে একটা মোটা অংশের কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, বিরোচন অংশ থেকে আসবে, সেগুলো আমি আজকে বিরোচন অংশ আলোচনা করব সবগুলোই।
আমরা 351 জন যুক্ত হয়েছি, কিন্তু শেয়ার সংখ্যা এত কম কেন বলো? আজকের ক্লাসটি থেকে আমি এতটা আত্মবিশ্বাসের সাথে বলছি তুমি সর্বোচ্চ কমন পাবে, এবং ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে আমার যে পেইড ব্যাচ আছে যেখান থেকে তোমরা খুব অনেক প্রশ্ন কমন পাবে, সেই কোর্সে আমি তোমাদেরকে যুক্ত করে নিব। জাস্ট দুইটা শর্ত দিব, সেই শর্ত পালন করলে। প্রথমত নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে, আর 5টা গ্রুপে তোমাকে হচ্ছে শেয়ার করতে হবে, 5 জন বন্ধুকে মেনশন করতে হবে। এখানে আরেকটা শর্ত দিব, সেটা আমার কোর্স ফি 1000 টাকা থেকে 250 টাকা ছিল। আমি চাইলে ওই কোর্সে আজকে সবাইকে ফ্রিতে ভর্তি করে নিতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। আগামী যেই 7 ঘন্টা বা 10 ঘন্টা পাবে, সেই সময়টুকু যদি গ্রুপের পোস্ট গুলো পড়ো, তাহলে তুমি রাজশাহীতে সহ এবং তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ কমন পাবে। 54টা শেয়ার, 80 কতজন? 350 জন প্লাস 80। একটা করে রিয়াক্ট দে ভাই, তোদের জন্য এত কষ্ট, কিন্তু তোরা তো এটা শুনিস না। 500 প্লাস শেয়ার হইলে আমি প্রত্যেককেই পেইড ব্যাচে আমি ফ্রিতে আজকেই তোমাদেরকে যুক্ত করে নিব। এখন দায়িত্ব হচ্ছে তোমাদের, তোমরা কি করবে তোমরা জানো। তাহলে দেখো এখানে সঠিক উত্তর কি হবে? সত্য ছাড়া। আরেকটা হচ্ছে আমার পথ প্রবন্ধে মিথ্যাকে ভয় করে কে? যার মনে কি বলতো, যার হচ্ছে অন্তরে মনে মিথ্যা আছে, সেই তো মিথ্যাকে ভয় করবে। এরপরে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমার পথ দেখাবে আমার সত্য, তার যে উপন্যাসগুলো আছে কিভাবে আমরা মনে রাখবো দেখো। বাকুম, অর্থাৎ বা থেকে হবে বাঁধনহারা, কু থেকে হবে কুহেলিকা, ম থেকে হবে মৃত্যু খোদা। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, কাজী নজরুল ইসলামের প্রথম পত্র উপন্যাস কোনটা ছিল? সেটা হবে কি? বাঁধনহারা হবে। কি হবে বলতো? বাঁধনহারা। এরপরে তার অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়। যা দিচ্ছে এগুলোর ভিতর থেকে আসবে। অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়। কত সালে বলো তো? 1922 সালে প্রকাশিত হয়। আমার আইডি থেকে অর্থাৎ জিলানী হাসান জয় থেকে আমি রিয়াক্ট দিচ্ছি, 3টা রিয়াক্ট। তোমরা শেয়ার করে আমাকে যদি জানাও, তাহলে আমি যে পেইড ব্যাচ আছে সেখানে আমি ফ্রিতে এনরোল করে নিব, যদি 500 প্লাস শেয়ার হয়। অন্যথায় ভর্তি হতে হবে টাকা দিয়ে। 73টা শেয়ার, আমি আবারও বলছি, ফ্রিতেই পাইলে সবকিছু মূল্য দিতে চায় না মানুষ এই জগতেই। তারপরে হচ্ছে আমি তোমাদের কথা বিবেচনা করে এই মহান উদ্যোগটা আজকে নিচ্ছি। তোমরা 500 প্লাস শেয়ার করে দাও, আমি তোমাদের সকল কথা রাখবো। তাহলে দেখো তার অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়। তার উপন্যাস হচ্ছে বাকুম, অর্থাৎ বা থেকে বাঁধনহারা, এটা প্রথম পত্র উপন্যাস। কু থেকে কুহেলিকা, ম থেকে মৃত্যু খোদা। তার গল্প গ্রন্থ কোনগুলো ছিল? রিক্তের বেদন ছিল। কি ছিল বলতো? রিক্তের বেদন ছিল। তারপরে দেখো শিউলিমালা, রিক্তের বেদন ছিল। শিউলিমালা ছিল। পদ্ম গোখরা, কি ছিল বলতো? পদ্ম গোখরা। এইগুলো তার হচ্ছে কি বলতো? তার হচ্ছে গল্প গ্রন্থ ছিল এটা। এরপরে দেখো আমি যদি শুরু করি মানে ব্যাখ্যা দিতে চাই, তাহলে শেষ হবে না। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। এরপরে তিনি লেটোর দলে যোগ দেন। লেটোর দলে যোগদান, সেটা কি হবে বলতো? 1917 সালে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে এটা কিন্তু আমি এই অংশটুকু দিচ্ছি। তারপরে তোমরা একটু জানাও আমাকে, তার ছদ্মনাম কি ছিল? একটু ঝটপট কমেন্টে জানাও। তার ছদ্মনাম কি ছিল? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি ছিল? একটু ঝটপট জানাও কমেন্টে। পরের প্রশ্নটি দেখো, কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে? আরেকটি বলেছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? ওই যে একটা গান আছে না, যে কি বলে, আইরে আই চাঁদ মামা টিপ দিয়ে যা রে, কে ভালো কে মন্দ শেয়ার করলে বুঝবো রে। তাহলে দেখো যারা শেয়ার করবে তাদেরকে আমি একেবারে পেইড ব্যাচটা আমি একেবারে ফ্রি করে দিব 500 প্লাস শেয়ার হইলে। তাহলে এখান থেকে উত্তর জানাও, আর এই প্রশ্নের পাশাপাশি যে ব্যাখ্যাগুলো রয়েছে সেটা আমি এখন দিব। তোমাদের বাগধারা থেকে কিন্তু প্রশ্ন আসবে, সে বাগধারা থেকে আমি এখানে 5টা বাগধারা এখানে দিচ্ছি। যদি বলা হয় অকাল কুষ্মাণ্ড দ্বারা কি বোঝায় বলো? অকাল কুষ্মাণ্ড দ্বারা কি বোঝায়? এরপরে যদি আমি বলি অর্ধচন্দ্র, এটা দ্বারা কি বোঝায়? তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যা দিয়ে দিব। এরপর যদি বলা হয় অনুরোধে ঢেকি গেলা, এটা সম্পর্কে একটু বলবা, মানে হচ্ছে এটা বাগধারা কোন অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে যদি আমি বলি আমরা কাঠের ঢেকি, প্রত্যেকটার আমি উত্তর লিখে দিব, তোমরা একটু উত্তর করো।
আমাদের 312 প্লাস। তোমরা শেষ পর্যন্ত থাকো। বাংলা অংশ নিয়ে তোমাদের বিন্দু পরিমাণ কোনো দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ ক্লাসটি আমি সেইভাবে আজকে সাজিয়েছি। তাহলে দেখো এখানে সঠিক উত্তর, কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ অপমানে পরিণত হয়েছে। তাহলে কি হবে বলতো, এই যে মর্যাদার যে স্বীকৃতি আছে না সেটা। এবং এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, রাজশাহীতে কিন্তু একটা উচ্চারণ থেকে কোশ্চেন আসবে। তাহলে মর্যাদা এর উচ্চারণ কি হবে, মর্যাদা হবে। কি বলতো, মর্যাদা। উচ্চারণের ক্ষেত্রে মনে রাখবে রেফ যেখানে থাকে সেখানে র হবে, কি হবে বলতো, র। আর উচ্চারণের ক্ষেত্রে অন্তর্জয়ের ব্যবহার নেই, সেখানে কি হবে, বর্গীয় যা। তাহলে উচ্চারণটা এখানে কি হবে বলতো, মোর যা দা। কি হবে, মোর যা দা, এটা হবে উচ্চারণ। আমরা 343 জন আছি। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, এই উক্তিটি কার, এটা একটু জানিয়ে দাও। 125 প্লাস শেয়ার, আছি আমরা 350 জন। তাহলে দেখো এই বাগধারা থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন আসে, 2টা করে আসতে পারে এক কথায় প্রকাশ থেকে। এবং সমর্থক শব্দ কোনগুলো পড়লে তুমি হুবহু কমন পাবে। আমি পেইড ব্যাচে 2 দিন আগেই পোস্ট করেছিলাম, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কোকোনাদ এসেছে লিখিত অংশে, যেটা পদ্ম এর সমর্থক শব্দ। আমি আজকে 5 থেকে 6টা সমর্থক শব্দ দিব, সেখান থেকে তোমরা কমন পাবে। তাহলে দেখো অকাল কুষ্মান্ড, এটা কি হবে বলতো, অকর্মা হবে। কি হবে বলতো, বলে না অকর্মা ঢেকি, আমি অন্য কালারটা নিই। তাহলে এখানে সঠিক উত্তর দেখো হবে অকর্মা। তারপরে দেখো এখানে বলেছে অর্ধচন্দ্র, এর বাগধারাটি কি হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো গলা ধাক্কা দেয়া। কি হবে বলতো, গলা ধাক্কা দেয়া, গলা ধাক্কা দেয়া। এরপর হচ্ছে আমরা কাঠের ঢেকি, বলেছে কি আমরা কাঠের ঢেকি, এই বাগধারাটি অর্থ কি, অপদার্থ হবে। কি হবে বলতো, অপদার্থ। আমি ক্লাসে সবগুলো শেষ করে দিব। এরপর আরেকটা হচ্ছে অনুরোধে ঢেকি গেলা, এই বাগধারাটির অর্থ কি হবে, একটু তোমাদের কাছ থেকে আমি কমেন্টটা আশা করছি। আমি সময় নিব না, একটু বলে দিচ্ছি। আমরা 369 জন যুক্ত হয়েছি, অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত থাকো, তোমাদের বাংলা অংশে সর্বোচ্চ কমনের নিশ্চয়তা আমি দিব। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলতো, ইচ্ছা থাকা সত্ত্বেও, অনিচ্ছা থাকা সত্ত্বেও তোমার হচ্ছে কোনো কিছু করা, এটাকে বুঝিয়েছে। অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা, এবং সত্ত্বেও বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ, সত্ত্বেও বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবে। তাহলে দেখো এই 2টা প্রশ্ন পড়লাম, এর পাশাপাশি কিন্তু আমরা আরো কিছু ব্যাখ্যা পড়লাম বা বাগধারা পড়লাম, এইভাবে আমরা ক্লাসটা আগাবো। তারপরে বলো, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার লেখা, মাসি পিসি গল্পের মূল বিষয় কি। এর পাশাপাশি আমি আরো কিছু বাগধারা দিয়ে দিচ্ছি, তোমরা একটু উত্তর করতে থাকবা। উড়ন চণ্ডী না বুঝতে পারলে প্রশ্ন করিও, আমি যদি কালার সমস্যা হয় সেটা চেঞ্জ করব। তারপর যদি বলা হয় 69 বাগধারাটি অর্থ কি। তারপর যদি বলা হয় উন পাজুরে বাগধারাটি অর্থ কি, উন পা জৌরে বাগধারাটি অর্থ কি। একাদশী বৃহস্পতি, এটা গুরুত্বপূর্ণ। একাদশে আমি একটু সংক্ষেপে লিখি, তোমরা তো বুঝতেই পারছো। একাদশী বৃহস্পতি বাগধারাটি অর্থ কি। আরেকটি যদি বলা হয় কূপমণ্ডুক, এটা হচ্ছে কাঁঠালের আমসত্ব, এটা তো হচ্ছে তোমার অসম্ভব ব্যাপারকে বোঝায়। আরেকটা হচ্ছে ক অক্ষর গোমাংস, অশিক্ষিত ব্যক্তি, এটা একটু জানাও, এই 2টা কি হবে। কাক নিদ্রা শব্দের অর্থ কি, মানে হচ্ছে এর হচ্ছে তোমার বাগধারাটি কি হবে, এইগুলো জানাও। যারা হচ্ছে তোমরা নিজেদের টাইম লাইনে এবং 5 জন বন্ধুকে মেনশন ও 5টা গ্রুপে শেয়ার করেছো, তোমরা হচ্ছে জিলানি স্যার নামে যে পেজটা আছে সেখানে তোমরা ফলো করলে তোমরা ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। এবং হচ্ছে পরবর্তীতে আমার আইডি তো দিয়েছি, সেখানে অনেক ক্লাস আছে, এবং আমি পেইড ব্যাচে 500 প্লাস শেয়ার হইলে আমি প্রত্যেকের জন্য একেবারে ফ্রি করে দিব। আমরা 371 জন যুক্ত রয়েছি, শেষ পর্যন্ত থাকো ভাই। তাহলে এখানে দেখো পুতুল নাচের ইতিকথা, তারপরে আছে দেখো পদ্মা নদীর মাঝি, কি আছে বলতো, পদ্মা নদীর মাঝি। এইগুলো সব হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, কি হবে বলতো, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। মাসি পিসি গল্পের মূল বিষয় কি ছিল। তাহলে এখানে দেখো আছে পুরুষতান্ত্রিক সমাজে, এখানে আরেকটা আছে কি স্বামীর, এটা না, পুরুষতান্ত্রিক সমাজের বিপরীতে নারী টিকে থাকা। আমরা দেখেছি মাসি ও পিসির মধ্যে যে একটা বুদ্ধিদীপ্ত সাহসী যে চেতনা রয়েছে, তারা হচ্ছে নারী হয়ে কি সাহসী ভূমিকা অবতীর্ণ হয়েছে, গ্রাম থেকে শহরে যে তারা শাকসবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা তার মধ্যে লক্ষ্য করতে পারি। এবং এখানে আমি একটা করে প্রশ্ন রেখেছি, এর পাশাপাশি আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা আমি পেইড ব্যাচে অলরেডি পোস্ট করে দিয়েছি,
তোমাদেরকেও দিব সেটা। তাহলে দেখো এখানে বলা হয়েছে একাদশে বৃহস্পতি, এই বাগধারাটি অর্থ কি? তাহলে সৌভাগ্যের বিষয় এখানে বলা হয়েছে অরুণচণ্ডী, সেটা হবে অমিত ব্যয়ী। কি হবে বলতো? অমিত ব্যয়ী। তারপরে দেখো 59 এই বাগধারাটির অর্থ কি? অনেকেই জানিয়েছো। এখানে সঠিক উত্তর হবে প্রায় সম্পূর্ণ হবে। কি হবে বলতো? প্রায় সম্পূর্ণ হবে। 59 বাগধারাটি অর্থ প্রায় সম্পূর্ণ। উন পাজরে হচ্ছে হতভাগ্য বা দুর্বলকে বুঝিয়েছে। হতভাগ্য বা দুর্বলকে বুঝিয়েছে। আরেকটা আছে দেখো কাক নিদ্রা শব্দ, এই বাগধারাটি অর্থ কি? সেক্ষেত্রে হবে অগভীর সতর্ক নিদ্রা। অগভীর সতর্ক নিদ্রা। যাতে ক্লাসের মধ্যেই ক্লাস পড়াটা শেষ হয়ে যায় সেটা আমি চেষ্টা করছি। এরপরে একাদশী বৃহস্পতি আছে, সেটা হচ্ছে তোমার সৌভাগ্যের বিষয়কে বুঝিয়েছে। সৌভাগ্যের বিষয়কে বুঝিয়েছে। হ্যাঁ, ক্লিয়ার কিনা একটু জানাও। আমি দু একটু কমেন্ট তোমাদের কাছ থেকে নিব, কারণ কমেন্ট পড়লে ওইভাবে আমি ক্লাস হচ্ছে শেষ করতে পারবো না। দু একটা কমেন্ট নিব জাস্ট। এবং যারা হচ্ছে স্বপ্ন তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, তাদের জন্য তারা যদি জাস্ট হচ্ছে আমাদের একটা বই কিনে আমাদের যে পেজে ক্লাস হচ্ছে এই পেজে যদি জানাও, তাহলে তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি। তোমাদের কোর্স সম্পূর্ণ ফ্রি। আমরা পেইড বেসে সম্পূর্ণ ফ্রিতেই ক্লাস নিব। 165টা শেয়ার, এখনো অনেক শেয়ার বাকি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলতে? যে পুরুষতান্ত্রিক সমাজে, এটা কিন্তু সঠিক উত্তর হবে। আর মানিক বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্নটি দেখো, রেইনকোট গল্পে ব্যবহৃত দ্বিরুক্তি শব্দ যুগল কোনটি? দ্বিরুক্তি মানে কি? দুইবার উক্ত হওয়া। যেমন 6 মাস আগে এমন একটি প্রশ্ন ছিল যে দেশের সকল ছেলেমেয়ে ঝিলমিল বেলুনে তারা কি হচ্ছে বলতো? নিমগ্ন হয়ে গেছে। তাহলে ঝিলমিল একই শব্দ দেখো, ঝিলমিল। তারপরে অনেকে বলে না যে আমি বই টই পড়তে ভালো লাগছে না, তারপরে ভাত টাত আমি খাবো না, আমি গোসল টোসল করবো না। এই যে এই টাইপের একই শব্দ দুইবার উক্ত হতে পারে বা কিছুটা আংশিক পরিবর্তিত হয়ে উচ্চারিত হতে হয়, সেটা হচ্ছে কি বলতো? যে দ্বিরুক্ত শব্দ। তাহলে এখানে দেখো ঝিলমিল হতে পারে। তারপরে দেখো ভয়, এটা হচ্ছে বলতো, একটা হচ্ছে দ্বিরুক্তি শব্দ, পদের দ্বিরুক্তি আছে, একটা শব্দের দ্বিরুক্তি আছে। যেখানে বিভক্তি যুক্ত থাকবে সেটা পদের দ্বিরুক্তি। তাহলে দেখো ভয়ে, এখানে দেখো বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা কি হবে? পদের দ্বিরুক্তি হবে। আর এখানে নাই, এজন্য এটা শব্দের দ্বিরুক্তি। তাহলে এই রেইনকোটে তোমার কোনগুলো উল্লেখ আছে দেখো? একটা হচ্ছে দমাদম আর একটা হচ্ছে টপাটপ। এগুলো কি বলতো? এখানে রেইনকোট গল্পে শব্দ যুগলটা ব্যবহৃত হয়েছে। এবং রেইনকোট থেকে আমাদের পড়তে হবে যে রেইনকোট 1995 সালে, কত সালে বলতো? 1995 সালে জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গ্রন্থে কিন্তু প্রকাশিত হয়। তারপর রেইনকোট গল্পে ব্যবহৃত রেইনকোট কিসের প্রতীক? একটু ঝটপট জানাও। এটা আসতে পারে, হোক সেটা গুচ্ছ বা হচ্ছে রাবি বা অন্যান্য জায়গায় এই কোশ্চেনটি আসতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন লিখিত অংশ তুলনামূলক একটু কঠিন হওয়া সত্ত্বেও আমি কিন্তু আমার জাস্ট ক্লাস থেকে এবং পেইড ব্যাচ থেকে সর্বোচ্চ কমন দেখিয়েছি। জিলানী হাসান জয় আইডিতে তোমরা পেয়ে যাবে। যারা আইডি জানো না তাদের জন্য আমি আরেকবার জিলানী হাসান জয় আইডি থেকে আমি 3টা মেসেজ দিচ্ছি, লাভ রিয়াক্ট দিচ্ছি, সেটা দেখে নিও। কারণ হুবহু কমনের হার আমি অনুরূপ না, হুবহু কমন দেখিয়েছি। এবং এই ক্লাস থেকেও কিন্তু দেখাবো। আমরা 373 জন আছি। এই 373টা শেয়ারও যদি হতো, তাহলে আমি যে পেইড ব্যাচ আছে সেটা সকলের জন্য ফ্রি করে দিতাম। অনেকে আছে ক্লাস দেখছে, একটা লাভ রিয়াক্ট দেয় না। তোমাদের জন্য আমাদের যে কত পরিশ্রম করতে হয়েছে। আমরা 380 জন আছি। আমি সেই জাহাঙ্গীরনগর থেকে আমার এই ফার্মগেটে আসতেই তোমার হচ্ছে 3 ঘন্টা জ্যামে থাকতে হয়, তোমাদের কথা বিবেচনা করে। বলো তাহলে এখানে কি হবে বলতো? উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। কি হবে বলতো? উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। এবং দেশপ্রেম এটা হচ্ছে বানান, এর উচ্চারণটা কি হবে? দেশপ্রেম হবে। যার সঙ্গে রফলা থাকবে সেই বর্ণটি কি হবে? দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে 2। তাহলে কি হবে বলতো? এখানে দেশক, এই যে দেশক, এখানে হস্যচিহ্ন, যেখানে থামে এবং কোন কার থাকে না সেখানে হস্যচিহ্ন। আর দেশক কি হবে? প্রেম হবে। কি হবে? প্রেম। এখন তোমার অক্ষর থেকে যদি কোনো প্রশ্ন আসে, অক্ষর থেকে, তাহলে দেখো এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। আমরা বাংলিশের মাধ্যমে অক্ষরগুলো নির্ণয় করব। অলরেডি এটা এসেছে। প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? তাহলে আমরা এখানে লাভ লিখবো না, আমরা কি লিখবো? PREM। এই লেখার পর এখানে যে কয়টা ভয়েল থাকবে সে একটা অক্ষর। কয়টা আছে দেখো তো? একটা। এখানে অক্ষর আছে একটি। ঠিক তেমনই ভাবে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি আছে বলো তো? 5টি আছে। কয়টি আছে? 5টি। মধু, দেখো মধু শব্দটিতে কয়টি অক্ষর আছে? তাহলে এটা আমরা হানি লিখবো না, আমরা MODHU লিখবো। ভয়েল আছে কয়টি? 2টি। তাহলে অক্ষর হবে 2টি। কিন্তু ব্যতিক্রম আছে। কোথায় লিখবো সেটা দেখো। যদি বলা হয় বই, বই শব্দটিতে কয়টি অক্ষর? তাহলে BOI বই লিখবো। মনে রাখবে
উচ্চারণে এই অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে পাশাপাশি দুইটা ভয়েল থাকলে একটাকে কাউন্ট করব, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভয়েলই বরাদ্দ। তাহলে বই শব্দটিতে, ভাই শব্দটিতে এটা এক অক্ষর শব্দ, কি বলতো, এক অক্ষর শব্দ, এমএ কিন্তু আসতে পারে। রিঙ্কু মন্ডল, আমার মানে সেকেন্ডে সেকেন্ডে কথা বলছি, অন্যদের মতো অন্য প্ল্যাটফর্ম মতো কমেন্ট পড়ছি না, তারপরে আর কত দ্রুত করবো বলো। সোনাত্তরী, সোনাত্তরী কবিতায় ক্ষুরধারা শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে, একটু ঝটপট জানাও। ক্ষুরধারা, সোনাত্তরী কবিতায় ক্ষুরধারা শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে, একটু ঝটপট জানিয়ে দাও। এই ব্যাখ্যাটা আমি দিব। শেয়ার সংখ্যা খুবই কম, খুবই কম মানে ওই তুলনায় কম। এই যে 374 জন, একটা শেয়ার কি তোমরা করতে পারো না বলো তো? সোনাত্তরী এটা হচ্ছে কি রূপক কবিতা, এবং দেখো সোনাত্তরী দ্বারা কি কি বুঝিয়েছে, মহাকালকে বুঝিয়েছে। রূপকত মহাকাল, এরপর মনে রাখবে জগৎ সংসার, জগৎ সংসার, আর একটা হচ্ছে প্রবহমান সময়, কি কি বুঝিয়েছে বলতো, প্রবহমান সময়কে বুঝিয়েছে। এখন এখান থেকে আর গত বছর যেমন এসেছে বাঁকা জল কিসের প্রতীক, বাঁকা জল কিসের প্রতীক, সেটা হবে অনন্ত কাল স্রোত। কি হবে বলতো, অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থাকে বুঝিয়েছে, অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থাকে বুঝিয়েছে। যদি বলা হয় ছোট ক্ষেত, ছোট ক্ষেত কিসের প্রতীক, আমি একটু দ্রুত যাচ্ছি। ছোট ক্ষেত এটা হচ্ছে পৃথিবী বা দুনিয়াবী জীবনকে বুঝিয়েছে। তারপর আরেকটা হচ্ছে শ্রেষ্ঠ সোনার ধান, যদি বলে সোনার ধান সেক্ষেত্রে কি হবে, শ্রেষ্ঠ কর্ম, কি বুঝিয়েছে বলতো, শ্রেষ্ঠ কর্মকে বুঝিয়েছে, শ্রেষ্ঠ কর্মকে বুঝিয়েছে। আর এখানে খুর ধারা শব্দের অর্থ খুরের মতো ধারালো অস্ত্র কোথায় আছে, দেখো তো, খুরের মতো ধারালো অস্ত্র, এটা কিন্তু সঠিক উত্তর হবে। সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক, এটা তোমরা নিজেরা জানাও, কি হবে। এটা প্রত্যেকে নিজেরাই জানাও। যেখানে দেখো সোনার ধান, এক্ষেত্রে আগে তো বলে দিয়েছি শ্রেষ্ঠ কর্মকে বুঝিয়েছে। আর যদি বলা হয় মাঝি মহাকাল, এখানে নির্মোহ মহাকালও থাকতে পারে, এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। পরের প্রশ্নটি দেখো, বিদ্রোহী কবিতা থেকে নিয়েছি আমি। দেখো এই প্রশ্নটি গত বছর এসেছিল এবং এটা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে এসেছে যে নেহারি শব্দের অর্থ কি, নেহারি শব্দের অর্থ কি মনে রাখবে। এটা ছিল যে বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রির। তাহলে এখানে দেখো এই নেহারি শব্দের অর্থ কি, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। বিদ্রোহী কবিতায় পথিক কবির কি বুঝিয়েছে বলতো, এখানে গভীর যাতনা নাকি গভীর রাগিনী, কোনটাকে বুঝিয়েছে। মূল বইয়ের কবিতাটা, অর্থাৎ কবিতাটা যাদের ভালোভাবে পড়া আছে তারা এই প্রশ্নটির উত্তর যথাযথভাবে দিতে পারবে। আমি এখানে এই প্রশ্নের পাশাপাশি আরো কিছু আমি তোমাদেরকে বাগধারাগুলো দিব। যদি বলা হয় কাঁঠালের আমসত্ব, সেটা তো অসম্ভব ব্যাপার হবে। কেশো গন্ডুস শব্দের অর্থ কি, যদি বলা হয় কেসে গন্ডুস, কেশো গন্ডুস বলা হয়, এই বাগধারাটির অর্থ কি এটা জানাবে। তারপর যদি বলা হয় ঘটিরাম, ঘটিরাম এই বাগধারাটির অর্থ কি, আমি যদিও বলে দিব, তোমাদের যদি জানা থাকে তাহলে উত্তর করবা। ঘটিরাম বাগধারাটির অর্থ কি। তারপরে চক্ষু দান করা, চক্ষু দান করা এই বাগধারাটির অর্থ কি, চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি। তারপর যদি বলা হয় ঢাকের কাঠি, ঢাকের কাঠি বা মোসাহেব, মোসাহেব, ঢাকের কাঠি বা মোসাহেব এই বাগধারাটির অর্থ কি। তামার বিষ, আরেকটি হচ্ছে তামার বিষ এই বাগধারাটির অর্থ কি, এগুলো একটু জানাও এর পাশাপাশি। এবং গত বছর এসেছে এখানে গড্ডলিকা প্রবাহ, গড্ডলিকা প্রবাহ এসেছে গত বছর রাবিতে এসেছে। এবং এখান থেকে তোমরা জাতীয়তে পাবে একটা, তারপর নার্সিং এ পাবা, সবখানে এই বাগধারা থেকে একটা পাবেই পাবে। তাহলে এখানে দেখো সঠিক উত্তর নেহারি শব্দের অর্থ প্রত্যক্ষ করা বা দেখা। আর বিদ্রোহী কবিতায় পথিক কবির এখানে গভীর রাগিনী, কি ছিল বলতো, গভীর রাগিনী ছিল এখানে। আর বিদ্রোহ, এখানে দেখো যদি বলা হয় বিদ্রোহের উচ্চারণটা কি, তাহলে এখানে হবে বেদ, তারপর কি হবে দ্রোহ, দ্রোহ হবে, এটা হচ্ছে তোমার উচ্চারণ। এবার দেখো আমি যে বাগধারাগুলো দিয়েছি সেগুলো একটু উত্তর যদি আমি করি। প্রথমে রয়েছে এখানে কি ছিল দেখো তো, কেসে গন্ডুস বা কেশো গন্ডুস, এই বাগধারাটির অর্থ কি নতুন করে আরম্ভ করা। আমি সংক্ষেপে লিখি জাস্ট
নতুন করে আরম্ভ করা মানে শুরু করা, এটা কি বুঝিয়েছে। ঘটিরাম, ঘটিরাম বাগধারাটি অর্থ কি, এখানে অপদার্থ হবে। কি হবে বলতো, অপদার্থ হবে। ঘটিরাম বাগধারাটি অর্থ হচ্ছে অপদার্থ। তারপরে গড্ডলিকা প্রভাব মানে অন্ধ অনুকরণ। কি হবে বলতো, অন্ধ অনুকরণ। যাতে দেখলে তোমাদের সামনে আসলেই তোমরা উত্তর করতে পারো, এই জন্য আমি সংক্ষেপে দুই একটা লিখে দিচ্ছি। তামার বিষ এই বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। কি হবে বলতো, অর্থের কুপ্রভাব। এই যেভাবে আমি এখানে লিখছি সেভাবেই তোমরা পিডিএফ পেয়ে যাবে। চক্ষু দান করা, চক্ষু দান করা বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা। কি হবে বলতো, চক্ষু দান করা বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা। আর ঢাকের কাঠি বা মোসাহেব এই বাগধারাটির অর্থ হচ্ছে তোষামুদে বা লেজুর বৃত্তি। তোষামুদে, তোষামুদে বা লেজুর বৃত্তি। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তারপরে দেখো পরের প্রশ্ন। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, আমি ভিডিও রাখছি, মানে গুরুত্বপূর্ণ এটা। এখানে বলা হয়েছে এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে, কোন সত্তাটি প্রকাশ পেয়েছে একটু ঝটপট জানাও। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, 178টা শেয়ার কেন? এখনো 200 প্লাস শেয়ারও হলো না, কি বলবো। বন্ধ, পেইড ব্যাচে টাকা দিয়ে ভর্তি হতে হবে। এত সুযোগ দিচ্ছিলাম তারপরে তোমরা নেওনি, কি করব আমি। এটা জানাও, আমি এর পাশাপাশি আরো কিছু দিচ্ছি, সেগুলো উত্তর করতে থাকো। যদি বলা হয় ঢাকের বায়া, ঢাকের বায়া এই বাগধারাটির অর্থ কি, ঢাকের বায়া। তারপরে যদি বলা হয় দুধের মাছি, দুধের মাছি এই বাগধারাটির অর্থ কি। 99 এর ধাক্কা, 99 এর ধাক্কা, আমি সংক্ষেপে একটু লিখি। 99 এর ধাক্কা এই বাগধারাগুলোর অর্থটি একটু লেখো। প্রথমে এখানে বলেছি আমি যে ঢাকের বায়া, এখানে এই বাগধারাটি অর্থ কি। তারপরে রয়েছে তামার বিষ, সেটা তো বলেছি অর্থের কুপ্রভাব। তারপরে দুধের মাছি কি হবে, 99 এর ধাক্কা, এগুলো একটু জানাও। আর এই পাশাপাশি এই দুইটা প্রশ্নের উত্তর আমি করে দিচ্ছি। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, এই বাঁকা বাঁশের বাঁশুরি দ্বারা এখানে বুঝিয়েছে তোমার কোথায় আছে দেখো, একটা আছে প্রেম, প্রেমকে বুঝিয়েছে, আর একটা হচ্ছে দ্রোহ, বা এখানে থাকতে পারে অপশনে বিনাশী সত্তা থাকতে পারে। কি থাকতে পারে বলতো, বিনাশী সত্তাকে বুঝিয়েছে, বিনাশী সত্তা। তাহলে সঠিক উত্তর 15, এর সঠিক উত্তর হবে ঘ হবে। কি হবে, ঘ। সঞ্চিতা, এবং এর পাশাপাশি আরেকটা মনে রাখবে যে সঞ্চয়িতা, সঞ্চিতা আর একটা হচ্ছে সঞ্চয়িতা কে কাকে উপহার দিয়েছিল। আর এখানে বলেছে সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন, কাজী নজরুল ইসলাম নাকি হচ্ছে তোমার রবি ঠাকুর, কোনটা হবে জানাও। আর গত বছর এসেছিল জীবনানন্দ দাশ, এই বানানটা এসেছিল, যে সঠিক কোনটা সেটা এসেছিল। একটু ঝটপট কমেন্ট করো তোমরা, ঝটপট কমেন্ট করো, অনেক প্রশ্ন। এখানে কি হবে, কাজী নজরুল ইসলাম। দুধের মাছে অনেকে জানিয়েছো, আমি একটু উত্তরগুলো ঝটপট করে দিই। ঢাকের বায়া রয়েছে, দেখো এখানে কি রয়েছে, ঢাকের বায়া এই বাগধারাটির অর্থ কি। দেখো এখানে প্রয়োজনীয় বা যার কোনো মূল্য নেই, প্রয়োজনীয় যার কোনো, আমি যার সংক্ষেপে লিখি যার কোনো কি নাই, মূল্য নাই, মানে প্লাস মানে যার কোনো মূল্য নাই। দুধের মাছি এখানে সুসময়ের বন্ধু, সুসময়ের কি কাকে বোঝাইছে, বন্ধুকে বোঝাইছে। 99 এর ধাক্কা, এখানে সঞ্চয়ের প্রবৃত্তি হবে। কি হবে বলতো, সঞ্চয়ের প্রবৃত্তি হবে, সঞ্চয়ের প্রবৃত্তি হবে। ক্লিয়ার, এই তিনটা বাগধারা। এই বাগধারা শেষ হইলে আমি সমার্থক শব্দে যাব, তারপর এক কথায় প্রকাশে যাব। এইভাবে কিন্তু এই প্রশ্নের পাশাপাশি এগুলো তোমাদের শেষ হয়ে যাবে। আর এখানে হবে কাজী নজরুল ইসলাম। তারপরে প্রতিদান কবিতা থেকে দুইটা প্রশ্ন রেখেছি, সেক্ষেত্রে দেখো যে মনে করিল পথের বিরাগী পংক্তিটির পরবর্তী চরণ কোনটি, এই টাইপের কোশ্চেন থাকতে পারে। তোমার একটা লাইন উঠিয়ে দিয়ে বলতে পারে যে পরবর্তী লাইন কি, পরবর্তী চরণ কি, এই টাইপের কোশ্চেন তোমাদের একটা থাকবে। দেখো প্রতিদান কবিতা অনুসারে আমরা দেখেছি তোমাকে যে হচ্ছে কি করবে, আঘাত করবে, তার প্রত্যুত্তরে তুমি কি করবে, তাকে তুমি আঘাত করবে না, তাকে একটু মাথায় হাত বুলিয়ে দিবে, আদর করবে, এটাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটা লক্ষণীয় নয়। যেমন আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, জাস্ট একটা শেয়ার করতে বলছি, সেই শেয়ারও কিন্তু তোমরা করছো না, অর্থাৎ আমরা 330 জন কিন্তু এখনো যুক্ত আছি। তাহলে এখানে কি হবে, সঠিক উত্তর জানাও। প্রতিদান কবিতায় বিষে ভরা বাণীর পরিবর্তে, গত বছর এটা এসেছে, এবছরও কেন জানি মনে হচ্ছে এটা আসতে পারে, কারণ এই প্রশ্নগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন। এর পাশাপাশি জানাও রাবণের চিতা, রাবণের চিতা এই বাগধারাটির অর্থ কি, রাবণের চিতা, কারণ এইভাবে আমাদেরকে শেষ করতে হবে। তারপরে লেফাফা দুরস্ত, লেফাফা দুরস্ত, লেফাফা দুরস্ত এই বাগধারাটির অর্থ কি।
গত বছর এটা নার্সিং এ এসেছিল। তারপরে যদি বলে শাখের করাত, শাখের করাত এই বাগধারাটির অর্থ কি? শাখের করাত। আর সাক্ষী গোপাল, আর একটা লিখি সাক্ষী গোপাল, এই বাগধারাগুলোর অর্থ কি একটু জানাও। সাক্ষী গোপাল। আজকের ক্লাসটি লাইভ শেষ হওয়ার জাস্ট 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা থাকবে, এজন্য লাইভ চলাকালীনই ক্লাস করতে হবে। জাস্ট 1 ঘন্টা রাখবো আমরা, এরপরে ক্লাসটি আমাদের এটা পেইড বেসে রেকর্ড করে, সেটা রেকর্ড করা থাকছে, সেটা পেইড বেসে দেওয়া হবে। তাহলে এখানে উত্তর করেছো কে কে? এমডি আমিন উদ্দিন, কমেন্টটা নিলাম আমি। বলেছে রাবণের চিতা, এটা চির অশান্তি হবে। অসংখ্য ধন্যবাদ। চির অশান্তি। আর এখানে সঠিক উত্তর দেখো, পথে পথে আমি ফিরি তার লাগি। প্রতিদান কবিতায় বিষে ভরা বানের পরিবর্তে দিয়েছে কি বুক ভরা গান। আর লেফাফা দুরস্ত মানে কি বাইরের ঠাট বজায় রেখে যে চলে, বাইরের ভাব যে বলে না উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট, তাহলে কি হবে বাইরের ঠাট বজায় রেখে যে চলা। তাহলে এখানে জাস্ট আমি লিখি বাইরের ঠাট, এটা দেখলেই তোমরা উত্তর করতে পারবা। শাখের করাত, শাখের করাত বাগধারাটির অর্থ কি? এখানে সঠিক উত্তর তোমাদের হবে উভয় সংকট, মানে উভয় পাশে সংকট, উভয় সংকট হবে। শাখের করাত উভয় সংকট হবে। সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক হবে। কি বলো তো? নিষ্ক্রিয় দর্শক। সাক্ষী গোপাল এটা নিষ্ক্রিয় দর্শক হবে। তারপর বসন্তে তাহার এই পরে মনে কবিতা থেকে দেখো, প্রশ্নটি এমনও আসতে পারে যে তোমার পঠিত কোন কবিতাটি নাটকীয় সংলাপ নির্ভর। তাহলে এখানে দেখো একটা আছে কি, এখানে উত্তরটা হবে নাটকীয়। এখানে আমি আরেকটা লিখতে পারি সংলাপ ধর্মী। কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। কার মধ্যে বলতো? কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে 1935 সালে। 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় তাহারই পরে মানে কবিতাটি। মাসিক মোহাম্মদী পত্রিকায় 1932 সালে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন কি মারা যায়। দেখো শীতকালে যখন গাছ থেকে পাতা ঝরে পড়ে, গাছ থেকে পাতা ঝরে পড়ছে, সম্পর্কটা মাইনাস হচ্ছে। ঠিক তেমনই ভাবে কবি সুফিয়া কামালের কাছ থেকে অর্থাৎ তার প্রথম স্বামী মারা গিয়েছিল। সম্পর্কটা এখানে কি বলতো? সাদৃশ্য সম্পর্ক। এই জন্য প্রশ্নটা এমন আসতে পারে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। কি বলতো? প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। মানব মনের সম্পর্ক কি বুঝিয়েছে? এইভাবে ব্যাখ্যা সহকারে প্রতিটা প্রশ্নে তোমাদের দিচ্ছি। প্রশ্ন কোথা থেকে আসবে? কমন তোমাদের পড়বেই পড়বে। তাহলে এখানে কি হবে বলতো? বসন্তে বরিয়া, বরিয়া শব্দের অর্থ বরণ করে নিয়া। তারপরে লবে নাকো, লবে না কি তব বন্ধ নাই, এটাকে বুঝিয়েছে। তারপরে দেখো এখানে বলা হয়েছে তারে পরে মনে কবিতাটি গঠন রীতির দিক থেকে কোন বৈশিষ্ট্যের? নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। তোমরা একটু কমেন্টে জানাও কথোপকথন, এই বানানটি একটু কমেন্টে লেখো। কথোপকথন প্রত্যেকেই লেখো। কথোপকথন এই বানানটি প্রত্যেকে একটু কমেন্টে লেখো। আমি পরের প্রশ্নে যাব। এই যে দেখো বলতে না বলতে প্রশ্নটি চলে এসেছে। টি শেয়ার যারা শেয়ার করেছে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মনের আশা যেন পূরণ হোক এই কামনায় থাকবে। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে কোন কবিতায়? এখনো দেখনি তুমি কহিলাম কেন কবি আজ উন্মানা তুমি, কোথা তব নব পুষ্প সাজ। এখান থেকে যে শব্দার্থগুলো আছে, যেমন কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ কি? তারপরে আসতে পারে দেখো উত্তরী শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ উত্তরী শব্দের। তারপরে দেখো গত বছর এসেছিল অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি? অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি? এই টাইপের কোশ্চেন কিন্তু গত বছর এসেছিল, তোমরা জানাও। আর এখানে আমি আরো 3টা তোমাদের বাগধারা দিব। যদি বলা হয় অক্কা পাওয়া, অক্কা পাওয়া এই বাগধারাটির অর্থ কি? যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তারা জাস্ট জয়কলের একটা কোশ্চেন ব্যাংক কিনে, আমরা যে পেজে আমি ক্লাস নিচ্ছি এই পেজে বই যে কিনেছো দ্বিতীয় পেজের নাম আর মোবাইল নম্বর লিখলেই তোমাকে পেইড ব্যাচে যুক্ত করে দেওয়া হবে, বা আমার মেসেঞ্জারে নক দিলে তোমাদের যুক্ত করে নেওয়া হবে। বই কিনতে হবে, ফ্রি কোর্স পেয়ে যাবে। তারপরে যদি বলা হয় অর্ধচন্দ্র, সেটা তো বলেছি, অনুরোধে ঢেকে গেলে এটাও বলা হয়েছে। যদি বলা হয় তোমাদের অঘারাম, অক্কাপা, আর একটা যদি বলা হয় অঘারাম এই বাগধারাটির অর্থ কি? অষ্টরম্ভা, এটা তোমার অলরেডি অষ্টরম্ভা এই বাগধারাটির অর্থ কি? খুলনা বিশ্ববিদ্যালয়ে এসেছে। শব্দের অর্থ কি? অতি দর্পে হতে লঙ্কা, যদি বলা হয় অতি
দর্পে হতে লঙ্কা, জাস্ট এটা মনে রাখবে, আমি একটু পরে লিখে দিচ্ছি, তোমরা এই দুটো প্রশ্নের উত্তর করো। তাহলে প্রকৃতি ও মানব মনের সম্পর্কে এখানে তাহারে পরে মনে এই কবিতায় ফুটে উঠেছে। এখানে দেখো উন্মানা রয়েছে, উন্মানা শব্দের অর্থ অন্য মনস্ক, কি বলা হবে বলতো, অন্য মনস্ক। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, এখানেও তাহারে পরে মনে এই কবিতাটি হবে। তারপরে অক্কাপ, অক্কাপ বাগধাটির অর্থ কি একটু জানাও, আমি কমেন্ট নিব তোমাদের কাছ থেকে। মারা যাওয়াকে বুঝেছে অঘরাম, এটা তো নির্বোধ বা মূর্খ, নির্বোধ বা কি, নির্বোধ বা নিরেট মূর্খ, এটাকে বুঝিয়েছে। তবে কুহেলি শব্দের অর্থ কি হবে, কুয়াশা, কুহেলি শব্দের অর্থ হবে কুয়াশা হবে, কুয়াশা, কুহেলি শব্দের অর্থ কুয়াশা। এরপর আমি ব্যাকরণ অংশ পড়াবো। উত্তরী শব্দের অর্থ চাদর হবে। আর হচ্ছে দেখো অঞ্জলি, এখানে হবে অর্ঘ্য প্রিয়জন, উপহার, উপহার বা পূজার উপকরণ বা উপহার রচনা, এটাকে বুঝিয়েছে। অষ্টরম্ভা, অষ্টরম্ভা শব্দের অর্থ কাঁচকলা বা ফাঁকি দিয়া, কাঁচকলা বা ফাঁকি দিয়াকে বুঝিয়েছে, কাঁচকলা বা এখানে ফাঁকি দিয়াকে বুঝিয়েছে। অষ্টরম্ভা শব্দের অর্থ কি, খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল এসেছে। অতি দর্পে হতে লঙ্কা, এটা হবে অহংকারের পতন, কি হবে বলতো, অহংকারের পতনকে বুঝিয়েছে, অহংকারের পতনকে বুঝিয়েছে। ক্লিয়ার? তারপরে কুহেলি শব্দের অর্থ কি, আরেকটা রয়েছে 18 বছর বয়স কবিতার মূল সুর কি, এই কবিতার মূল সুর কি সেটা জানাও। তাহলে দেখো এই 18 বছর বয়স কবিতা, এটা সুকান্ত ভট্টাচার্য, মনে রাখবে সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। তার কিছু যে সাহিত্য কর্মগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। তার একটি সাহিত্য কর্মের নাম বলো, তার একটা গ্রন্থের নাম বলো। তাহলে দেখেন কুহেলি শব্দের অর্থ কি হবে, কুয়াশা হবে। 18 বছর বয়স কবিতার মূল সুর, সেক্ষেত্রে উত্তর করতে থাকো। এখানে কিছু ইতিবাচক বৈশিষ্ট্য আছে, যেমন অদম্য তারুণ্য শক্তি আছে, কি আছে বলতো, অদম্য তারুণ্য শক্তি আছে। প্রাণ তীব্র ও প্রখর আছে, তীব্র ও কি আছে, এর উচ্চারণটা পরীক্ষায় আসে, তীব্র ও প্রখর, প্রাণ তীব্র প্রখর আছে। তারপরে দুর্বার আছে, কি আছে বলতো, দুর্বার। তারপরে আছে দেখো সাহসী, সাহসী আছে। তারপরে দেখো দৃঢ়চেতা আছে, দৃঢ়চেতা, এগুলো তার কি বলতো, ইতিবাচক দিক। আর নেতিবাচক মানে খারাপ দিক, সেগুলো দেখো ভয়ঙ্কর আছে, ভয়ঙ্কর। তারপরে দেখো আঘাত আছে, আঘাত আছে। তারপরে দেখো সর্বনাশ। তারপরে দেখো বেদনাগ্রস্ত, বেদনাগ্রস্ত, এগুলো 18 বছর বয়স কবিতার নেতিবাচক দিক মানে খারাপ দিক। আর এখানে অদম্য তারুণ্য শক্তি হবে। আমি তো বলেছিলাম যে সুকান্ত ভট্টাচার্যের একটা সাহিত্য কর্ম বলো। দেখো যদি বলা হয় এই যে এই সাহিত্য কর্মগুলো কার, যেমন আমরা যদি এখানে বলি ঘুম নেই, ঘুম নেই। তারপরে দেখো পূর্বাভাস, পূর্বাভাস, মিঠে করা, মিঠে করা। তারপর আছে হরতাল, যেটা তালের অভাব, অব্যয় সমাস। আর একটা আছে অভিযান। এগুলো হচ্ছে কার সাহিত্যকর্ম বা কার গ্রন্থ। এবং প্রশ্নটা এমন আসতে পারে, আকাল নামে কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন কে, আকাল নামে কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন কে। ওই কি হবে, ঘুরে ঘুরে কার কাছে যাবে বলতো, সুকান্তের কাছে। এবং তাকে বলা হয় কি বলতো, কিশোর কবি বলা হতো, কি বলা হতো বলতো, কিশোর কবি বলা হতো। পল্লী কবি কাকে বলা হতো, পল্লী কবি জসিম উদ্দিন, পল্লী কবি কাকে বলা হতো বলতো, জসিম উদ্দিনকে বলা হতো। এরপরে আকাল নামে একটা কাব্যগ্রন্থ, ফ্যাসি বিরোধী, ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সঙ্গের সাথে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছিল। এখান থেকে আর কোন প্রশ্ন আসতে পারে, মোটামুটি আলোচনা করেছি। 206টা শেয়ার, অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার করেছে অবশ্যই আমাকে জানাবে। পরের প্রশ্নটি দেখো, এই যে বলতে না বলতে একটু আগেই তো আমরা লিখে দিয়েছি, সুকান্ত ভট্টাচার্য কোন গুচ্ছের সব কয়টি গ্রন্থের রচয়িতা, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত। এটা রাবিতে এসেছে, দেখো তোমার রাবি ইসে এসেছে, খুলনা এসেছে, চট্টগ্রামে এসেছে। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ, কোন কবিতা কোন ছন্দে রচিত। কি হবে বলো, ঝটপট জানাও। এর পাশাপাশি কয়েকটি বাগধারা যদি আমি দিই, যদি বলা হয় আমরা কাঠের ঢেকি, আমরা কাঠের ঢেকি, এই বাগধারাটির অর্থ কি, আমরা কাঠের ঢেকি। এরপরে যদি বলা হয় আকাশের চাঁদ, আকাশের চাঁদ, এই বাগধারাটির অর্থ কি, আকাশের চাঁদ, এই বাগধারাটির অর্থ কি। তারপর যদি বলা হয় আকাট মূর্খ, আকাট মূর্খ,
এই বাগধারাটির অর্থ কি একটু জানাও। আদায় কাঁচকলাই, যদি বলা হয় আদায় কাঁচকলাই, এগুলো একটু জানাও কি হবে। তাহলে দেখো এখানে সুকান্ত ভট্টাচার্য কোন গুচ্ছের সব কয়টি গ্রন্থ রচয়িতা, তাহলে সঠিক উত্তর কি হবে? ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস মিটে করা হরতাল অভিযান। কোথায় আছে দেখো, ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস মিটে করা হরতাল অভিযান। 18 বছর বয়স কবিতা, এটা কোন, এটা কোন ছন্দে রচিত? এটা হবে কি বলতো, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কি হবে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? প্রয়োজনে মূল বইটা বের করে হলেও উত্তর দাও। আমরা এখনো 300 প্লাস কিন্তু আছি, প্রত্যেকে আরেকবার শেয়ার করে রাখি নিজেদের টাইম লাইনে। যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে আমি বলেছিলাম যদি 500 প্লাস শেয়ার হয় তাহলে সকলের জন্য পেইড ব্যাচটা ফ্রি করে দিব। যেহেতু হয়নি সেজন্য আমি সর্বোচ্চ যে শেয়ার করবে 20টা শেয়ার তাকে আমি পেইড ব্যাচে যুক্ত করে নিব। তাহলে এখানে মাত্রাবৃত্ত ছন্দ রচিত হবে। এরপরে দেখো আমরা কাঠের ঢেকি আছে, এই বাগধারাটির অর্থ কি? তাহলে আমরা কাঠের ঢেকি এখানে অকেজো লোক হবে। কি হবে বলতো? অকেজো লোক। জাস্ট শুনে রাখো, অকেজো লোক। লিখতে গেলে আমি ওইভাবে সময় পাবো না, আমি একবার বলে দিচ্ছি। অকেজো লোক হবে। তারপরে দেখো আকাশের চাঁদ আছে, কি আছে? আকাশের চাঁদ দুর্লভ বস্তু হবে। কি হবে বলতো? দুর্লভ বস্তু। আকাট মূর্খ, আকাট মূর্খ আছে, বাগধারাটি হচ্ছে নিরেট বোকা, নিরেট বোকা। এরপরে আদায় কাঁচকলা, এটা শত্রু ভাবাপন্ন হবে। কি হবে বলতো? শত্রু ভাবাপন্ন হবে, শত্রু ভাবাপন্ন। তারপর এ বয়স জানে রক্তদানের পুণ্য বলতে কি বোঝানো হয়েছে? এবং দেখো এই প্রশ্নটি ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে নিয়েছি। কতবার পরীক্ষা এসেছে তার কোনো শেষ নাই। তাহলে দেখো তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যাটা দিই। ফেব্রুয়ারি 1969 কবিতা, এখানে দেখো 3 জন শহীদের কথা বলা হয়েছে। কয়জন শহীদ? 3 জন শহীদ। আসাদুজ্জামান মতিউর আছে, ডক্টর শামসুজ্জোহা আছে, 3 জন শহীদ। কিন্তু যদি বলা হয় ভাষা শহীদ কয়জন আছে? ভাষা শহীদ আছে 2 জন, সালাম আর বরকত। সালাম আর কি আছে বলতো? বরকতের কথা বলা হয়েছে। এখানে আর এক ক্যাটাগরি কোশ্চেন আসে, সেই ফুল আমাদের প্রাণ, সেই ফুল আমাদের প্রাণ। এই সেই ফুল দ্বারা বুঝিয়েছে বাংলা ভাষাকে। কাকে বলতো? বাংলা ভাষাকে। আর হৃদয়ের হরিত উপত্যকা, হরিত উপত্যকা দ্বারা বুঝিয়েছে পূর্ব বাংলাকে। কাকে বুঝিয়েছে বলতো? পূর্ব বাংলা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাকে বুঝিয়েছে। তাহলে এই দুটো উত্তর করো। আর এখানে আমি 3টা বাগধারা তোমাদেরকে দিব। সেটা হচ্ছে আতে ঘা। আতে ঘা অনেকে শোনোনি এটা। আতে ঘা এই বাগধারাটি অর্থ কি? তারপরে যদি বলা হয় আট কপালে, আট কপালে, অনেকে বিরোচন অংশ চেয়েছে, এই জন্য আমি এই প্রশ্নের ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি। তারপরে যদি বলা হয় 18 মাসে বছর, 18 মাসে বছর, এই 3টা জানাও এর পাশাপাশি। তাহলে দেখো এ বয়স জানে রক্তদানের পুণ্য বলতে বোঝানো হয়েছে দেশের জন্য রক্তদান নাকি শুভ কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান। দেখো এখানে গ আর ঘয়ের মধ্যে তোমাদের মনে হবে যে কোনো একটা উত্তর হবে। হ্যাঁ, এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর, কোনটা বলো? এই 295 জন শেষ পর্যন্ত থাকো, অনেক প্রশ্ন কমন পাবে। আমি এখনো ব্যাকরণ অংশে যাইনি। তাহলে দেখো এখানে কি আছে? শুভ আছে, কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান। এরপরে দেখো বলা হয়েছে যে ফেব্রুয়ারি 1969 কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? নক্ষত্র। এবং এর উচ্চারণটা কি বলতো? এই যে ক্ষীয় যদি মাঝে থাকে তাহলে কি হয়? ক আর খ হয়, নক্ষত্র, এটা হবে। আর আতে ঘা, এটা অনেকেই নাই জানার কথা। আতে ঘা এই বাগধারাটি হচ্ছে প্রাণে আঘাত। কি বলা হয় বলতো? প্রাণে আঘাত। প্রাণে আঘাতকে বুঝিয়েছে, আঘাত। তারপরে দেখো আট কপালে এই বাগধারাটির অর্থ কি? মন্দ ভাগ্যকে বুঝিয়েছে বা হতভাগ্য। মন্দ ভাগ্য বা কি হবে বলতো? হতভাগ্য। তারপরে দেখো 18 মাসে বছর, সেক্ষেত্রে দীর্ঘ সূত্রিতা হবে। কি হবে বলতো? দীর্ঘ সূত্রিতা হবে বা দীর্ঘ সূত্র, দীর্ঘ সময়কে বুঝিয়েছে। পরের প্রশ্নগুলো দেখো। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। তাহলে প্রশ্নটা এমনও আসতে পারে, কার হাত থেকে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে? এখানে নক্ষত্রের সাথে বর্ণমালার তুলনা করা হয়েছে। এটা না পারারই কথা, আমি ব্যাখ্যা দিচ্ছি, তোমরা একটু উত্তর করো। জিহ্বায় উচ্চারিত প্রতিটি ড্যাশ কবিতা। এর পাশাপাশি আমি কয়েকটি বাগধারা দিব। যদি বলা হয় আক্কেল গুরুম, আক্কেল গুরুম,
এই বাগধারাটির অর্থ কি? তারপরে দেখো যদি বলা হয় ইতর বিশেষ, ইতর বিশেষ ইঁদুর কপালে আছে, ইঁদুর কপালে, মন্দ ভাগ্য বলেই তো দিয়েছি। এরপরে যদি বলা হয়, আচ্ছা এই তিনটাই বলো। তাহলে দেখো এখানে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো, কিসের মতো? নক্ষত্রের মতো। নক্ষত্র এটা উচ্চারণ, অবিরত অবিনাশী বর্ণমালা, এটা হবে অর্থালঙ্কার। অর্থালঙ্কার দ্বারা কি বুঝিয়েছে জানো? কোন কাব্যকে যদি তুমি সুসংগঠিত ভাবে বা গুছিয়ে তুমি প্রকাশ করতে পারো, সেটা কি বলতো? অর্থালঙ্কারের মধ্যে যাবে। সুবিন্যস্ত ভাবে মানে সুন্দরভাবে যদি সাজাতে চাও, সেক্ষেত্রে অর্থালঙ্কার। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, যে কবিতা শুনতে জানেন না সে ড্যাশ, এই টাইপের কিন্তু করছেন অনেক আছে। আর একটা দেখো আছে সশস্ত্র সুন্দরের, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। অনিবার্য কি বলতো? অভ্যুত্থান। অভ্যুত্থান হচ্ছে অভিযোগ, উত্থান, এটা কি সন্ধি বিচ্ছেদ আসতে পারে কিন্তু। যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ে এসেছে বরবাদ, বরবাদ শব্দের বর এটা কোন ধরনের উপসর্গ? ফার্সি উপসর্গ। এবং দেখো তোমাদের এসেছিল যে বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী এটা কোন সমাস? তাহলে দেখো এটা তৎপুরুষ সমাস হবে, বৈষম্য দ্বারা বিরোধী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিল যে গদিচ্যুত, গদিচ্যুত এটা কোন সমাস? তাহলে দেখো এটা মাইনাস বোঝাচ্ছে, গদিচ্যুত। তারপর আসতে পারে এখানে কি বলতো? ক্ষমতাচ্যুত। এগুলো সব কি হবে? পঞ্চমী তৎপুরুষ হবে। কি হবে? পঞ্চমী তৎপুরুষ। আর জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। এখানে দেখো জিহ্বা আছে, এর উচ্চারণটা পরীক্ষা আসতে পারে। মনে রাখবে হয়ের স্থলে কি হবে? হয়ের স্থলে ও বা রস্য হবে, আর বয়ের স্থলে কি হবে? ভ হবে। তাহলে এর উচ্চারণটা কি হবে বলতো? জিহ্বা, এটা হবে। ঠিক তেমনি ভাবে আহ্বান, এর উচ্চারণটা তোমরা একটু কমেন্টে করো, এর উচ্চারণটা কি হবে? আহ্বান এর উচ্চারণটা কি হবে? আর আমি এখন তোমাদের যেই বাগধারা তিনটা দিয়েছিলাম তার উত্তরগুলো লিখবো। আহ্বান এর উচ্চারণটা কি হবে একটু জানাও। হয়ের স্থলে ও বা রস্য যে কোনো একটা, আর বয়ের স্থলে কি হবে? ভ হবে। আক্কেল গুরুম বাগধারাটির অর্থ হচ্ছে তোমার হতবুদ্ধি। কি হবে বলতো? হতবুদ্ধি। এরপরে সমার্থক শব্দ কোনগুলো পড়বা সেটা দিয়ে দেবো, সেখান থেকে কমন পাবা তোমরা। ইঁদুর কপালে এটা হবে মন্দ ভাগ্য হবে। কি হবে বলতো? মন্দ ভাগ্য। আর লিখলাম না। আরেকটা আছে ইতর বিশেষ, এটা হবে পার্থক্য। কি হবে বলতো? পার্থক্য কি বুঝিয়েছে। সাহিত্য থেকে তোমাদের চর্যাপদ থেকে কিন্তু একটা কোশ্চেন এসেছে অলরেডি রাবিতে, সেই ফর্মই কিন্তু তোমার যে প্রশ্ন এক্সামিনার আছে সেটা ফলো করতে পারে। সেক্ষেত্রে আমি চর্যাপদ থেকে তোমাদের পেইড বেসে যে প্রশ্নগুলো পোস্ট করেছি সেখান থেকে কমন পড়বে, ওর বাইরে থেকে পড়তে হবেও না। 260টা শেয়ার, আমি আবারও বলছি 500 প্লাস শেয়ার গেলে তোমাদেরকে আমি পেইড ব্যাচ ফ্রি করে দিব সকলের জন্য। এখন তোমরা ভাবো কি করবা। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? দেখো শব্দের শ্রেণী বিভাগ থেকে কোনটি কোন ধরনের শব্দ, এখান থেকে তোমাদের রাবিতে একটা থাকবেই। বাক্যের বানান থেকে থাকবে, তারপরে পদ প্রকরণ থেকে থাকবে, ধ্বনি ও বর্ণ প্রকরণ থাকবে। আমি যে টপিকগুলো বলবো সেখান থেকে মাস্ট থাকবেই থাকবে। এখানে কয়েকটা যুক্ত বর্ণ যদি আমি দিই, এখানে ক্ষীয়, তারপরে দেখো এখানে যদি আমি বলি, এটা হচ্ছে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে এসেছে হ যুক্ত ন, আর একটা হচ্ছে হ ন, এটা এগুলো একটু জানাও। এর পাশাপাশি পিডিএফটা দিয়ে দিলে ভালো হয়। সনি সাহা বলেছো, কোথায় পাবে পিডিএফ? আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে পেয়ে যাবে। এই যে এই পেজে তোমরা পিডিএফ পেয়ে যাবে। জিলানি স্যার পেজে পেয়ে যাবে। তাহলে এখানে দেখো আমি কিংবদন্তির কথা বলছি। পলিমাটি সৌরভ ছিল। কি বলতো? পলিমাটি সৌরভ ছিল, পলিমাটি সৌরভ। এরপর বলেছে হযুক্ত না। মনে রাখবে এই হয় এর উপরে যদি নটা থাকে তখন সেটা কি হবে? হযুক্ত দন্তান্ন ন হবে। এটা কিভাবে মনে রাখবে? আমি অনেক টেকনিক দিয়েছি। কিয়কে ভাঙলে আমরা পাবো ক যোগ মধ্যমাস পাবো, এখানে হযুক্ত ম আছে, আর এখানে কি আছে? প্রথমে দেখো ক্ষীয় আছে, তারপর ম। তাহলে ক্ষীয়কে ভাঙলে ক যোগ মধ্যমাস পায়, আর পরে হচ্ছে ম। হ্যাঁ, নিচে যদি ন থাকে তখন সেটা কি হয়? মধ্যাহ্ন ন হয়। কি হয় বলতো? মধ্যাহ্ন ন হয়। আরেকটা আছে মতন ছয় নয়, এটাকে ভাঙলে আমরা মধ্যমাস পাই, আর কি পাই? মধ্যাহ্ন ন পাই। এটা ক্লিয়ার? যদি আসে এর ভিতর থেকে একটা পাবে। কোনগুলো অঘোষ স্বল্প প্রাণ ধ্বনি? কোনগুলো অঘোষ স্বল্প প্রাণ ধ্বনি? এটা একটু উত্তর করো। এর পাশাপাশি দেখো
তোমাদের যদি বলে কণ্ঠ, এটা দেখো ক খ গ ঘ ও, এটা কি হবে বলতো? কণ্ঠ হবে। কি হবে বলতো? কণ্ঠ। তারপরে দেখো চ ছ বর্গীয় জ ঝ ইয়, এটা কি হবে বলতো? তালু হবে। কি হবে? তালব্য। আমরা কি বলতে পারি? তালব্য বলতে পারি। তারপরে দেখো যদি বলা হয় তোমার ত ত থেকে দন্তান্ন না, এটা কি হবে বলতো? দন্ত হবে। কি হবে? দন্ত। এরপরে যদি বলা হয় ট থেকে মধ্যাহ্ন ন, ট থেকে মধ্যাহ্ন ন, এটা মূর্ধা হবে। কি হবে বলতো? মূর্ধা, মূর্ধা। এরপরে যদি বলা হয় তোমার প ফ ব ভ ম, প থেকে ব ভ ম, এটা হবে ওষ্ঠ। কি হবে? ওষ্ঠ মানে ঠোঁট। ওষ্ঠ মানে কি বলতো? ঠোঁট হবে। মানব শিশুরা এই প বর্গের এই যে অষ্টবর্গীয় বর্ণগুলো আগে আয়ত্ত করতে শিখেছে, বলে না পাপ্পা মাম্মা, তাহলে এটা অষ্টবর্গীয় এটা হবে। আর এখানে ক চ ট ত প হবে। ক চ ট ত প এটা হবে। এরপরে আমি এখানে আরেকটু ব্যাখ্যাটা দিয়ে দিই। যদি বলা হয় যৌগিক স্বর বর্ণ, যদি বলা হয় যৌগিক স্বর বর্ণ, সেই ক্ষেত্রে তোমার উত্তর কয়টা হবে? আর একটা আছে যৌগিক স্বরধ্বনি। স্বরধ্বনি বললে সেক্ষেত্রে তোমার 25টি। কয়টি বলতো? 25। আর যৌগিক স্বর বর্ণ বললে কয়টি হবে সেটা একটু জানাও। এক ক্লাসে আসলে এইভাবে শেষ করা খুবই টাফ। তারপরে আমি চেষ্টা করছি, যতটুকু চেষ্টা করছি এখান থেকে তোমরা অ্যাটলিস্ট অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমি গ্যারান্টি সহকারে বলছি সর্বোচ্চ কমন পাবে, যেটা আমার আইডিতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হওয়ার সাথে সাথে পোস্ট করা আছে, সেটা দেখে নিও। তাহলে এখানে কি হবে? যৌগিক স্বর বর্ণ যদি তাহলে দুইটা ওই আছে, কি আছে? আর একটা ও আছে, ওই আর ও। কারণ এটাকে দেখো ভাঙলে আমরা পাই দুইটা, ও আর রস্বই পাই, আর এটা ভাঙলে ও আর রস্বই পাই। এটা কি বলতো? যৌগিক স্বর বর্ণ। বাংলা বর্ণমালায় দেখো এখানে বর্ণ কয়টি আছে বলতো? 50টি। আর বর্ণমালা হচ্ছে একটি। এখানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, আর একটির কার নাই, তাকে লিন বর্ণ বা লিন বর্ণ অ। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা হচ্ছে 6টি। মনে রাখবো হচ্ছে মজার লবণ। কিভাবে মনে রাখবো? মজার লবণ। ম ফলা, জ ফলা, র ফলা, ল ব ন ফলা, এ হচ্ছে 6টি ফলা। তারপর ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র জাতীয় কোন জাতীয় ধ্বনি? আর একটু বলেছে কোনটি মৌলিক স্বরধ্বনি নয়। এরপরে বলতে পারে যে পার্শ্বিক, পার্শ্বিক ধ্বনি কোনটি? পার্শ্বিক ধ্বনি। তারপরে আসতে পারে কম্পন জাত, কম্পন জাত ধ্বনি কোনটি? এটা একটু প্রশ্ন আসতেই পারে, বলো কোনটা হবে? আর একটু দ্রুত উত্তর করো, এগুলো তো পারার কথা তোমাদের। এই প্রশ্নগুলো কিন্তু গুলি গুলি উত্তর দেওয়ার কথা, কিন্তু রাত পোহালে কিন্তু তোমাদের পরীক্ষা, এগুলো ভেবে নিও, ভেবে উত্তর করতে থাকো। 49 বায়ু। এরপরে হচ্ছে তোমরা একটু বাগধারা জানাও। 49 বায়ু, এই বাগধারাটির অর্থ কি? 49 বায়ু। উজানের কই, যদি বলা হয় উজানের কই, এই বাগধারাটির অর্থ কি? তবে দেখো যদি বলে উলুক, উলুক খাগড়া, এটা হবে তোমার গুরুত্বহীন কথাকে বলা হয়েছে উলুক খাগড়া, গুরুত্বহীন কথাকে বলা হয়েছে একাদশী বৃহস্পতি, সেটা তো বললামই। তারপরে যদি বলে কেউ কেটা, এটা হচ্ছে কেউ কেটা, বাগধারাটির অর্থ কি? এই তিনটা জানাও। কেউ কেটা, এই বাগধারাটির অর্থ কি? তাহলে এখানে দেখো ডয় বিন্দুরা, ঢয় বিন্দুরা, এটা তারণ জাত আছে। কি আছে বলতো? তারণ জাত। আর পার্শ্বিক সেটা হচ্ছে ল আছে। কি আছে? ল। আর কম্পন জাত বয় বিন্দু যে রটা, সেটা পার্শ্বিক বলা হয়। আর অনুনাসিক সেটা দেখো চন্দ্রবিন্দু, অনুনাসিক সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। এগুলো হচ্ছে গত বছর এসেছিল এটা। তাহলে এখানে বলা হয়েছে দেখো 49 বায়ু, এই বাগধারাটির অর্থ কি? দেখি কি একজন উত্তর করো। আর কেউ কেটা শব্দের অর্থ হচ্ছে সামান্য, অর্থাৎ এই বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য। কেউ কেটা বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য। আর উজানের কই, এটা সহজলভ্য হবে। কি হবে বলতো? সহজলভ্য। নাটক থেকে এবং লাল সালু থেকে আমি আগেও আলোচনা করেছি, এর আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম, জাস্ট একটু মনে রাখবে। নাটক থেকে সেটা হচ্ছে তোমার 4টি অঙ্ক আছে। কয়টি অঙ্ক? 4টি অঙ্ক। দৃশ্য আছে কয়টি? 12টি আছে দৃশ্য। আর তৃতীয় অঙ্কে বেশি ছিল, তৃতীয় অঙ্কে দৃশ্য সংখ্যা বেশি ছিল। সিরাজ উপস্থিত ছিল 8টি দৃশ্যে। কয়টি দৃশ্যে ছিল বলতো? সিরাজ উপস্থিত ছিল 8টি দৃশ্যে উপস্থিত ছিল। নাটকের পূর্ণাঙ্গ ক্লাস আমি নিয়েছি এর আগে। এরপরে প্রথম উক্তিটি ছিল ক্যাপ্টেন ক্লেটন। কার ছিল বলতো? ক্যাপ্টেন ক্লেটন। আর শেষ উক্তি ছিল মোহাম্মদী বেগের। কার ছিল? মোহাম্মদী বেগের। 10,000 টাকার বিনিময়ে হত্যা করেছিল, 5,000 টাকা অগ্রিম নিয়েছিল। যাদের স্বপ্ন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় একটি আসন, বা তোমাদের হচ্ছে আগামীকাল রাজশাহীর পরীক্ষা, এরপরে তোমার কুমিল্লাও কালকে আছে। ভাই এগুলো না পড়াই পড়তাম, এখন
তাহলে এখানে দেখো কোনটা হবে বলতো, এই যে ওই হচ্ছে কি বলা হয়, যৌগিক স্বর বর্ণ বলা হয়, কারণ এটার মধ্যে দুইটা বর্ণ আছে। কয়টা আছে বলতো? দুইটা। তারপর ঐতিহ্যের উচ্চারণ কি, আর একটা বলা হয়েছে ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার খুলনায় এসেছে, চট্টগ্রামে এসেছে, এই যে উচ্চারণ থেকে। যারা শেষ মুহূর্তে তোমার গুচ্ছ আশা রয়েছে, নার্সিং আশা রয়েছে, তারপর হচ্ছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে বাংলায় সর্বোচ্চ মার্ক পেতে জিলানী হাসান জয় যে আইডি আছে সেখানে নক দিও। আমি সর্বোচ্চ মানে তুমি যতটুকু পারো তোমার সাধ্যে রয়েছে সেগুলো আমি ততটুকু তোমাদেরকে আমি সুযোগ দিব। জাস্ট আজকের জন্য রাত 12টা পর্যন্ত জিলানী হাসান জয় এই আইডি থেকে আমি দেখো 3টা রিয়াক্ট দিয়েছি। এই আইডিতে জাস্ট নক দিয়ে রাখো, তুমি যতটুকু পারো। সর্বনিম্ন হচ্ছে 80 টাকা। 1000 টাকার কোর্স ফি ছিল শুধুমাত্র আজকের জন্য রাত 12টা পর্যন্ত। তোমাকে পেইড ব্যাচে আমি যুক্ত করে নিব। আমি বলেছিলাম অফারটা তোমরা পূর্ণ করতে পারোনি, এই জন্য এটা পেইড ব্যাচে যাবে। উচ্চারণ থেকে দেখো আমি অনেক ক্লাস নিয়েছি, উচ্চারণ থেকে প্রশ্ন নিয়েছি। ঐতিহ্য দেখো মনে রাখবে, ওই যদি থাকে সেক্ষেত্রে ও আর রস্যই হবে। আর হয়জা ফলা থাকলে মনে রাখবে সেখানে কি হয়, হয়জা ফলা থাকলে উচ্চারণের ক্ষেত্রে আগে বর্গীয় জ হয়, তারপর কি হয়, ঝ হয়। তাহলে এটা উত্তর করতে থাকো। তাহলে দেখো এখানে ঐতিহ্য গত বছর এসেছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, উজ্জ এর উচ্চারণটা কি? তাহলে আমি একটু লিখি দেখো, এখানে রস্য হবে প্রথমে, আর হয়জা ফলা থাকলে কি হবে, আগে বর্গীয় জ হবে, তারপর কি হবে বলতো, ঝ হবে, উজ ঝ। ঠিক তেমনি ভাবে বাহ্য, এটা একই রকম হবে। এখানে বলেছে ঐতিহ্য, তাহলে এর উচ্চারণটা কি হবে বলতো, ঐতিহ্য। কোথায় আছে দেখো তো, এই যে ওই, যেখানে থামে সেখানে হর্ষচিহ্ন, আর যেখানে কোনো কার থাকবে না, থামবে, সেখানে হর্ষচিহ্ন বসবে। স্যার একটা কমেন্ট করবেন, এই যে কমেন্ট করছি, কি বলবো বলো? আমি জয় বলছি, এই যে কমেন্ট করেছি, আমি জয় বলছি। দেখো এই আইডিতে আজকে শুধুমাত্র এই যে 01788329698 এই নাম্বারে তুমি শুধুমাত্র আজকে রাত 12টা পর্যন্ত তুমি যত টাকা পারো, সর্বনিম্ন 80 টাকা, এরপরে পে করতে থাকবে। আমি তোমাদেরকে পেইড ব্যাচে যুক্ত করে নিব, যেখানে আমি 500 প্লাস প্রশ্ন অলরেডি পোস্ট করেছি এবং গুরুত্বপূর্ণ সাজেশন আজকেও দিব, পিডিএফটা দিয়ে দিব। সেখান থেকে তুমি সন্তোষজনক মার্ক তুমি আজকে অর্জন করতে পারবে। আইডিটা দেন আতিকুল ইসলাম, তোমাকে তোমার কমেন্টে আমি রিয়াক্ট দিয়েছি। জাস্ট এই নাম্বারে জাস্ট সেন্ড মানি করে তোমরা আমাকে জানাবে জিলানী হাসান জয়, এই আইডিতে জানালেই স্ক্রিনশট দিলে আমি গ্রুপে অ্যাড করে নিব। আর এখানে দেখো বলেছে ব ফলার উচ্চারণ কোন শব্দে নেই। তাহলে দেখো ব ফলা যদি শুরুতে থাকে তার কোনো উচ্চারণ হয় না। অশ্ব দেখো এর উচ্চারণটা হবে বিশ্বাস, এখানে কি হবে, বিষ, তারপরে কি হবে, শ্বাস হবে। আর এখানে দেখো পক্ষ, এখানে ক দুইবার হবে, কিন্তু শ্বশুর এখানে ব ফলা শুরুতে আছে, এজন্য এর কোনো উচ্চারণ হবে না। ঠিক তেমনি ভাবে যদি বলে উচ্চারণ বহাল ছিল কোথায়, এই উদ্বেগটা কিন্তু পরীক্ষায় বারবার আসছে, উদ্বেগ, এটা কিন্তু ব ফলা উচ্চারণ বহাল আছে। তারপরে দেখো বাজে কোনো কমেন্ট করলে সাথে সাথে ব্যান খাবে, এজন্য আমি এই কমেন্ট গুলো আসলে ওইভাবে অন্যান্যদের মধ্যে আমি কিন্তু দেখি না। জাস্ট ওই ধরনের বাজে কমেন্ট আসলে ব্যান করে দিব। আমি জয়, আমি হচ্ছে জিলানী জয়, জয়কলি, একই সূত্রে গাথা, এখানে জিল্লু না। স্যার আপনি কোন ক্লাস নেন পেইড ব্যাচে? হ্যাঁ আসমি অলবেন, আমাদের পেইড ক্লাসে, পেইড ব্যাচের ক্লাস চলমান রয়েছে। এর আগে পেইড ক্লাসে আমাদের স্টুডেন্ট ছিল, আমার স্টুডেন্ট 2000-3000, জাস্ট এটা কয়েকদিন শুরু করছি শেষ মুহূর্তে, এজন্য আমি তোমার আইডিতে কমেন্টে একটা রিয়াক্ট দিয়েছি, নক দিও ক্লাস শেষে। আমি আবার বলছি শুধুমাত্র আজকের জন্য রাত 12টা পর্যন্ত, যেহেতু সকালে রাবির পরীক্ষা, তোমার হচ্ছে সর্বনিম্ন 80 টাকা, এরপরে তোমাদের বিবেক অনুযায়ী তোমরা ওই নাম্বারে পাঠিয়ে দিবে, আমি তোমাদেরকে অ্যাড করে নিব। এরপরে দেখো শ্রাবণ শব্দের উচ্চারণ কি, তাহলে মনে রাখবে যদি ছয়ের মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে দন্ত স বহাল থাকবে। দেখো গত বছর এসেছে স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ এর উচ্চারণটা এসেছে, এবং এটা দেখো স্মৃতিসৌধ এটা মধ্য পদলোপী কর্মধারায় সমাস, এটাও বলে দিলাম। এবং স্মৃতিসৌধের ক্ষেত্রে দেখো একটা ম ফলার উচ্চারণ হচ্ছে, এজন্য এখানে উচ্চারণটা কি হবে, ছয়ের মতো উচ্চারণ হচ্ছে ছ, এজন্য দন্ত স বহাল থাকবে। স্মৃতি সৌ, তারপরে কি হবে, ধ হবে, স্মৃতিসৌধ, মহাফলা শুরুতে থাকলে সেখানে কি হবে, চন্দ্রবিন্দু হবে। ঠিক তেমনি ভাবে শ্রাবণ, আমরা যখন উচ্চারণ করছি শ্রা, ছয়ের মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে দন্ত স বহাল থাকবে, এখানে সঠিক উত্তর হবে কি শ্রাবণ, কি হবে, শ্রাবণ।
এই জিল্লু পেট গুলো অ্যাড দে। এটা আমি হচ্ছে জাস্ট ফানি হিসেবে নিচ্ছি, কিন্তু এটা ভাইয়া আমি ভর্তি হব ক্লাস শেষে, আইডি তো নক দিও, আমি হচ্ছে করে নিব। কোনগুলি সত্য বিধানের উদাহরণ? তাহলে মনে রাখবে বাংলা ভাষায় ব্যবহৃত, যা বলছি প্রতি সেকেন্ডে পরীক্ষার হলে বুঝবে কতগুলো গুরুত্বপূর্ণ ছিল। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্ন নয়ের সঠিক ব্যবহারকে নত্য বিধান বলে, সেটা অবশ্যই মনে রাখবে তৎসম শব্দ। এখান থেকে দেখো সত্য বিধানের উদাহরণ কোনগুলো, তাহলে উত্তর করতে থাকো। এর পাশাপাশি মনে রাখবে কোনগুলো স্বভাবতই মধ্যাহ্ন ন বসে, যেমন চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা। এই যে এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পেতে পারো। এরপরে দেখো সামনে যেহেতু বরবাদ থেকে প্রশ্ন এসেছে, তোমার তাণ্ডব থেকে, শাকিব খানের দ্বিতীয় ছবি অর্থাৎ ঈদুল আজহায় যেটা আসছে তাণ্ডব, তাহলে মনে রাখবে ট বর্গীয় ধ্বনি তৎসম শব্দে মধ্যাহ্ন ন বসে, যেমন ঘন্টা, ঘন্টা, তারপরে দেখো লুণ্ঠন, এখানে মধ্যাহ্ন ন বসবে, ঘন্টা লুণ্ঠন। তারপরে আমরা তাণ্ডবকে বলতেই পারি, এটা কিন্তু আসছে তাণ্ডব, ঘন্টা, লুণ্ঠন, তাণ্ডব। তারপরে আছে দেখো এখানে এইগুলো কাণ্ড, এগুলোতে সব কি বসবে? মধ্যাহ্ন ন বসবে। আর এখানে আশার আর কি হবে বলতো? উষা হবে। আশার আর কি হবে? উষা। বিদেশি শব্দে যেমন এখানে দেখো অনেক জায়গায় মাস্টার নাম দন্তস্ব লেখা থাকে, সেটাকে মধ্যাহ্নস্ব লেখা থাকে, সেটা ভুল। এখানে কি হবে? দন্তস্ব হবে। তারপরে কোন শব্দ দুটিতে স্বভাবতই মধ্যাহ্ন ন মধ্যাহ্নস্ব হয়েছে? আরেকটা হচ্ছে ধ্বনি পরিবর্তন থেকে দেখো দিয়েছি, জাস্ট একটা করে করছেন। এই সেম অনেকগুলো শেয়ার করেছো। রিজন চন্দ্রশীল বলেছে জয় স্যার বাংলা হ্যাকার। ভাই কি বলবো, এই যে ক্লাসটা নিচ্ছি না, এই জন্য সব থেকে বেশি আমাকে পড়তে হয়। প্রশ্ন বিশ্লেষণ এই পরিমাণে করতে হয়েছে, গতকাল রাত কয়টা পর্যন্ত জাস্ট প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ আমি রাখবো। অনেক প্ল্যাটফর্মে জাস্ট দেখছি যেগুলো আসে না, আরে ভাই যেগুলো বাহুল্য দোষ, তোর কালকে পরীক্ষা, তোকে আমি একেবারে সেই অন্যগুলো পড়াবো নাকি? যেগুলো আসার সমূহ সম্ভাবনা রয়েছে সেগুলোই কিন্তু আজকে ক্লাসে আমি রেখেছি। এবং এখানে 62টা প্রশ্ন আছে। আমি আমাদের অপারেটরকে বলছি আরো প্রশ্ন আপনি টাইপ করেন, জাস্ট তোমাদের জন্য। তোমরা যদি একটা শেয়ার না করো এগুলো খারাপ লাগে। তাহলে দেখো এখানে গণনা আছে, আর কি আছে? পাষাণ আছে। এখানে বলেছে মধ্যাহ্ন ন মধ্যাহ্ন স। তোমরা আমাকে একটু মনে করিয়ে দিবে যে শব্দের শ্রেণী বিভাগ এবং ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আলোচনা করবো, কারণ এখান থেকে তোমাদের কমপক্ষে 3টা প্রশ্ন আসবে। এটা কিন্তু আমাকে অবশ্যই মনে করে দিবে তোমরা। দেখো ধ্বনি পরিবর্তন বলা হয়। ধ্বনি পরিবর্তন মানে একটা ছেলেকে এক অঞ্চলে বলে হচ্ছে পোলা বলে, বেটা বলে, শ্যামরা বলে, দামরা বলে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখো ধ্বনি পরিবর্তন মানে উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। ধ্বনি পরিবর্তন কেন হয়ে থাকে সেটা দেখো আঞ্চলিকতার কারণে হয়ে থাকে, তারপরে দেখো বাকযন্ত্রের ত্রুটির কারণে হয়ে থাকে, বা অনেকে স্টাইল দিয়ে কথা বলে না। ওই যে রিক্সা আসছে, এখন 2 জন আসো, বুঝছো, বিএফ জিএফ আছে, এখন জিএফটা কি বলে? এই রিস্কা মামা এদিকে একটু আসো তো। ওই যে যারা রাবিতে পরীক্ষা দিতে গিয়েছো বুঝতে পারবো, রিক্সাকে কি বলে? রিস্কা। তাহলে স্টাইল মেরে কথা বলার কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। অনেকে যে ফার্মগেটকে কি বলে? ফার্মগেট। তাহলে দেখো এই যে তোমার বিভিন্ন ত্রুটির কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে দেখো শরীর থেকে শরীর, লাল থেকে নাল, এটা কোন ধরনের পরিবর্তন? মনে রাখবে একই যে সমবর্ণের একটা যখন পরিবর্তন হবে তাকে বিষমী ভবন বলা হয়। র ছিল 2টা, কয়টা ছিল? র 2টা ছিল, একটা পরিবর্তন হয়েছে, নাম তার কি হবে? বিষমী ভবন হবে। কি হবে? বিষমী ভবন। জাস্ট একটা আমি এখানে রেখেছি। তারপরে এখানে পরের প্রশ্নটি দেখো, অভ্যুদয় সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ থেকে তোমাদের কোশ্চেন থাকবে। কেমন কোশ্চেন থাকবে সেটা একটু দেখো। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। তারপরে দেখো কি? ঐক্য। তারপরে হতে পারে চুক্তি। তারপরে দেখো আসতে পারে সম্মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন, ঐক্য, চুক্তি, সম্মিলন। তাহলে এই বিপরীত শব্দটা রাবিতে অনেকবার এসেছে, সেক্ষেত্রে হবে কি? বিগ্রহ। কি হবে বলতো? বিগ্রহ বা বিচ্ছেদ, বা তোমরা যেটাকে বলো ব্রেকআপ, ছ্যাঁকা খাওয়া, সেটা। সন্ধি বিচ্ছেদ থেকে এ যাবৎকাল বিসর্গ সন্ধি থেকে বেশি প্রশ্ন এসেছে। তাহলে মনে রাখবে উভয় পাশে যদি স্বর থাকে তার নাম হচ্ছে স্বরসন্ধি। কি হবে? স্বরসন্ধি। এক পাশে ব্যঞ্জন, এক পাশে স্বর, তার নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর শুরুতে বিসর্গ, পরে স্বর বা ব্যঞ্জনের যে কোনো একটা থাকবে, তার নাম হচ্ছে বিসর্গ সন্ধি। কিভাবে মনে রাখবে এটা হচ্ছে আমি একটু পরে বলছি। তাহলে অভ্যুদয় এর সন্ধি বিচ্ছেদ কি? মনে রাখবে যার সঙ্গে জ ফলা থাকবে তার পূর্বের বর্ণে কি হবে? রস্বইকার হবে, রস্বইকার হবে। তাহলে কোথায় আছে দেখো? রস্বইকার আছে। অভিযোগ উদয় হবে, অভিযোগ দয় আছে, এটাও ভুল, এটাও ভুল। তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে বলো?
এবং সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে মনে রাখবে যে কার অবশিষ্ট থাকে সেই বর্ণটা পূর্ণ বর্ণে বসে, তাহলে এখানে কি আছে রস্যকার, তাহলে অবশ্যই কি হবে এখানে রস্যু হবে। অভিযোগ উদয় ঠিক তেমনই ভাবে বলেছে বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি, তাহলে দেখো মধ্যনস্যের পরে যদি ট থাকে তাহলে সেখানে থ হবে, কি হবে ট থাকলে এখানে সেখানে কি হবে বলতো তোমার কি আছে এখানে ত হবে। আর যদি বলা হয় ষষ্ঠ, ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ তাহলে ট থাকলে কি হবে থ হবে, আর ট থাকলে সেখানে ত, তাহলে কি হবে বৃষ্টি। বলেছি মধ্যন্বয়ের পরে যদি ট থাকে তাহলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে ত, আর ঠ থাকলে থ, তাহলে ষষ্ঠের সন্ধি বিচ্ছেদ হবে সস যোগ থ, আর বৃষ্টি কি হবে বৃষ যোগ তি হবে, কি হবে বৃষ যোগ কি হবে বলতো তি আছে। এর পাশাপাশি মনে রাখবে যদি বলা হয় তোমার হচ্ছে অর বা আর উচ্চারণ হয়, যা শুনে রাখো অর বা আর যদি উচ্চারণ হয় তাহলে সেখানে রি আসবে, কি আসবে বলতো রি। যেমন তোমার যদি বলা হয় শীতার্ত, শীতার্ত এর সন্ধি বিচ্ছেদ কি, তারপরে দেখো আছে তাহলে এখানে কি হবে মূল শব্দ শীত হবে, কি হবে শীত, আর বাকি হবে ঋত হবে, কি হবে ঋত, এখানে আর তো কিন্তু হবে না। এই নিয়মটা একটু মনে রাখবে, অর বা আর উচ্চারণ হলে শীতার্ত, তারপরে মহর্ষি আছে, তারপরে দেখো হচ্ছে রাজর্ষি আছে, রাজর্ষি এর সন্ধি বিচ্ছেদ কি, তাহলে এগুলো সব কি হবে বলতো এই যে অর বা আর যদি উচ্চারণ হয় তখন সেখানে কি হবে মধ্যনস্য আসবে, রি আসবে রি। আর তো কিন্তু অপশনে থাকবে সেটা উত্তর হবে না, আর তো অপশনে থাকবে উত্তর হবে না। অকুত ভয় এর সন্ধি বিচ্ছেদ কি, স্বাধীনতা এর সন্ধি বিচ্ছেদ কি, কারণ এগুলো যেহেতু যারা পরীক্ষক তারা আমি দেখতে মানে তোমরা দেখতে পারছো এই প্রচলিত যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করছে, এই জন্য আমি এই দুটা % রেখেছি আর কি। এক্ষেত্রে আমরা দেখো ব্যঞ্জন সন্ধিটা জাস্ট আরেকবার আমরা আলোচনা করি, ব্যঞ্জন সন্ধিটা সেক্ষেত্রে কিভাবে মনে রাখবে। সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম হচ্ছে ডোনা গাঙ্গুলি। ডোনা গাঙ্গুলির ছোট বোন একদিন তার ছোট বোনকে নিয়ে বাজারে গেল, বাজারে গিয়ে ডোনা কি বললো দেখো ডোনাদি, জাস্ট ব্যঞ্জন সন্ধিটা মনে রাখবে, ডোনাদি তাজা লিচু সমান খণ্ডত, অর্থাৎ তাজা লিচুটা দেখতে খণ্ডত এর মতো। তাহলে মনে রাখবে যদি কোন শব্দের মধ্যে ড থাকে ন দ, তবে ত থাকতে পারে, বর্গীয় জ থাকতে পারে, ল চ, এইগুলো থাকে জাস্ট এগুলো উঠিয়ে দিয়ে ডাবল যদি থাকে সেখানে খণ্ড ত বসাবো। একটা উদাহরণ দিই তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। যদি বলা হয় উড্ডেন, উড্ডেনের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে এখানে কি হবে বলতো এই যে ডাবল ড আছে, দেখো ডটা কেটে আমরা কি বসাবো বলতো এই যে খণ্ড ত, আর বাকি যা থাকে সেটা বসাই দেবো উথ যোগ ডিন। ঠিক তেমনই ভাবে যদি বলা হয় উন্নত এর সন্ধি বিচ্ছেদ কি, ওই যে ডাবল ন, একটা ন উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো খণ্ডতা, উৎ যোগ কি হবে নত হবে। এইভাবে ব্যঞ্জন সন্ধিগুলো মনে রাখবে। ঠিক তেমনই ভাবে দেখো এখানে উদ্ঘাটন আছে, উৎ যোগ ঘাটন হবে। ঠিক তেমনই ভাবে এখানে দেখো বর্গীয় জ আছে, তাহলে এখানে বর্গীয় জ থেকে আমরা যদি বলি যাবৎ জীবন, যাবৎ জীবন এর সন্ধি বিচ্ছেদ কি, তাহলে এই বর্গীয় জ উঠাই দিয়ে আমরা কি দিব যাবৎ, যাবৎ যোগ জীবন হবে। ঠিক তেমনি ভাবে দেখো ল আছে, তাহলে এখানে আরেকটা উদাহরণ যদি আমি দিই উল্লাস, উল্লাসের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে কি হবে উৎ যোগ কি হবে লাশ হবে, উদ্যোগ লাশ। ঠিক তেমনি ভাবে চ আছে, দেখো এখান থেকে দুইটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম, আমার হাত ব্যথা করছে, তারপরে দেখো তোদের জন্য, শুধু তোদের জন্য এত কষ্ট। দেখো এখানে যদি বলা হয় চ থেকে সেক্ষেত্রে উচ্ছ্বাস, এই দুইটা ব্যতিক্রম আছে, এখানে লিখছি উচ্ছ্বাস, আর একটা আছে উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল, জাস্ট এটা মনে রাখবে উৎ যোগ শৃঙ্খল হবে, আর এখানে উচ্ছ্বাসের সন্ধি বিচ্ছেদ হবে উৎ যোগ শ্বাস হবে। এই ক্ষেত্রে ছয়ের জন্য তালবাস্য হবে, এই দুইটার ক্ষেত্রে উচ্ছ্বাস আর উচ্ছৃঙ্খলের ক্ষেত্রে ছয়ের স্থলে কি হবে বলতো তালবাস্য হবে। আর এখানে অকুত ভয় বিসর্গ সন্ধি একটু পরে আমি দেখাচ্ছি, অকুত ভয়, আর এখানে কি হবে সহযোগ অধীনতা, সহযোগ অধীনতা। তন্নি এর সন্ধি বিচ্ছেদ কি, তন্নি, তন্নি, তারপরে এখানে আসতে পারে স্বাগত এর সন্ধি বিচ্ছেদকে আমি একবার বলে দিচ্ছি তনুযোগ, যদি কারণ নিচে ব ফলা থাকে সেখানে উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো সেখানে রসকার বসাবো, তাহলে এখানে তনু হবে তনুযোগ, আর দীর্ঘকারের জন্য এখানে কি হবে দীর্ঘকার, সুযোগ কি হবে আগত হবে। এরপরে আমি দেখাবো বিসর্গ সন্ধি, কি দেখাবো বলতো বিসর্গ সন্ধি। আরেকটা আছে দেখো নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি, নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি, যেগুলো কোনো নিয়ম মানে না সেগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি আমি পেইড ব্যাচে এগুলো পোস্ট করে দিয়েছি, যেগুলো আসতে পারে। ক্লাস শেষে নক দিবে, এখন কেউ নক দিবে না ভর্তি হওয়ার জন্য। ওই যে নাম্বার দিয়েছি আমি আরেকবার নাম্বারটা দিচ্ছি 01788329698, এটাই এই নাম্বারে
সেন্ড মানি করে আমাকে 01788329698 যে যতটুকু পারো, সর্বনিম্ন 80। এরপরে দুর্বার, মনে রাখবে বিসর্গ সন্ধি শশী, শশী স্বর ও সমান সমান বিসর্গ। অর্থাৎ শশী নামে আমার একটা বান্ধবী ছিল, তার সাথে একদিন আমার প্রচন্ড ঝগড়া হয়। সে আমার কাছে ক্ষমা চাইলেও আমি তাকে ক্ষমা না করে রাগের মাথায় ধাক্কা দিয়ে বললাম, কি বললাম দেখো, শশী স্বর, এর মাধ্যমে বিসর্গ সন্ধি শেষ। কিভাবে দেখো, কোন শব্দের মধ্যে যদি 3টা স্বরের একটা স থাকে, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, র থাকতে পারে, রেপ বা ওকার, এইগুলো জাস্ট উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো, বিসর্গ। তাহলে আমরা কয়েকটা অপশনে যাই। যদি বলা হয় দুশ্চিন্তা, দুশ্চিন্তায় সন্ধি বিচ্ছেদ কি, তাহলে নিয়মটা দেখো, বিসর্গ সন্ধি, এই যে তালবস্য আছে, তাহলে সেটাকে উঠিয়ে দেবো আমরা। উঠিয়ে দিয়ে কি দিব বলতো, উঠানোর জন্য বিসর্গ, আর বাকি যা থাকে সেটা লিখে দেবো। কি আছে দেখো তো, চিন্তা, দো বিসর্গ চিন্তা। ঠিক তেমনি ভাবে তালবস্য থেকে যদি আমরা লিখি নিষ্কর, নিষ্করের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে কি হবে, নি, এই যে মূর্ধন্য উঠিয়ে দিয়ে বিসর্গ, বাকি থাকবে কর। ঠিক তেমনি ভাবে পরিষ্কার আছে দেখো, পুরস্কার আছে। এরপরে যদি বলা হয় মনোরম, মনোরমের সন্ধি বিচ্ছেদ কি, তারপরে থাকতে পারে মনোহর, এবং তোমার রাবিতে এসেছে অলরেডি প্রাতরাস, প্রাতরাসের সন্ধি বিচ্ছেদ কি, এটাও কিন্তু আমি করিয়েছিলাম, হুবহু কমন এসেছিল রাবিতে তোমার এবছরই কিছুদিন আগে যেটা গিয়েছে। তাহলে মনোরম থেকে আমরা কি বাদ দিব, এই যে ওকার বাদ দিব, তাহলে মন হবে মন, আর বিসর্গ কি থাকবে, রম থাকবে। ঠিক তেমনি ভাবে মনোহর আছে, মনোনয়ন আছে, এগুলো সব এইভাবে হবে। তবে দুর্বার আছে দেখো, তাহলে কোনটা বাদ দিব আমরা, রেপটা বাদ দিব। রেপ বাদ দিয়ে কি দিব, যে বিসর্গ, বাকি থাকে বার, দুর্বার। ঠিক তেমনি ভাবে যদি বলে অহরহ, অহরহ এর সন্ধি বিচ্ছেদ কি, তাহলে আমরা প্রথমে কি লিখবো, অহ লিখবো, এই যে লিখেছি, আর রটা উঠিয়ে দিয়ে বিসর্গ দিব, এই যে দিয়েছি, বাকি থাকে হ। মনে রাখবে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার না থাকে, সেই ক্ষেত্রে আমরা নীলিন বর্ণ বা লিন বর্ণ অ বসাবো। প্রাতরাস কি হবে, তাহলে এখানে আমরা প্রথমে লিখবো কি, প্রাত, রটা উঠিয়ে দিয়ে কি দেবো, বিসর্গ, বাকি কি থাকে দেখো, তালবস্য লিখেছি, আর যে কার থাকে তাকে আমরা পূর্ণ বর্ণে, কোন কার আছে, এই জন্য আ লিখবো। প্রাতরাস। তোমরা আমাকে জানাও তো, অহর্নিশ, অহর্নিশের সন্ধি বিচ্ছেদ কি, দেখো বিসর্গ সন্ধি শেষ। এর ভিতর থেকে কমন আসবে। এইভাবে ধরে ধরে প্রতিটা প্রথম পত্র শেষ করলাম, ব্যাকরণে যাচ্ছে, এরপরে বিরোচন অংশ। ভাই এইভাবে সময় নিয়ে তোকে কেউ শেষ করাবে না ফ্রিতে, তারপরেও। আর বাকি যে অংশটুকু রয়েছে 5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কোর্সে যেগুলো আমি পেইড ব্যাচে পোস্ট করেছি সেগুলো পড়ে নিও। তাহলে অহ বিসর্গ কি হবে, নিশ আছে দেখো এখানে। এরপরে বনস্পতি শব্দটি কি সন্ধি, নিরস শব্দের সন্ধি বিচ্ছেদ কি, সন্ধির সন্ধি বিচ্ছেদ। সেক্ষেত্রে মনে রাখবে, যদি কোনো শব্দের মধ্যে অনুস্বার থাকে, ইও থাকে, দন্তানো ন থাকে, মধ্যাহ্ন ন থাকে, ও থাকে, তাহলে সেখানে কি হবে, ম হবে। তাহলে সন্ধির সন্ধি বিচ্ছেদ হবে সম, এই দন্তান্ন কেটে আমরা কি দিব, ম, বাকি থাকে ধি। ঠিক তেমনি ভাবে যদি বলা হয় সংলাপ, সংলাপের সন্ধি বিচ্ছেদ কি, যে অনুস্বার কেটে আমরা কি দিব, ম দিব, তাহলে সমযোগ কি হবে, লাভ হবে, সমযোগ লাভ। আরেকটা আছে যেমন ক, খ, গ, তারপরে দেখো যদি বলা হয় স, ছ, বর্গীয় জ, এক্ষেত্রে দেখো যদি তৃতীয় বর্গের কিছু থাকে, তাহলে সেটা আমরা প্রথমে নিয়ে চলে আসবো। যেমন উদাহরণগুলো দেখো, যদি বলা হয় দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কি, তারপরে এসেছিল নিযন্ত, নিযন্ত এর সন্ধি বিচ্ছেদ কি, তারপর আরেকটা হচ্ছে সুবন্ত, সুবন্ত এর সন্ধি বিচ্ছেদ কি, জানাও। যারা পরে এসেছো একটা করে শেয়ার করে দাও নিজেদের টাইমলাইনে, এবং উত্তর করতে থাকো, রিঅ্যাক্ট দাও, যাতে তোমার জন্য আর একজন উপকৃত হতে পারে। অনেকে চায় না যে আমার বন্ধু 1 মার্ক কমন পাক। তাহলে দেখো দিগন্ত কি বলেছিলাম, যদি মাঝে তৃতীয় বর্গের তৃতীয় বর্ণ থাকে, তাহলে আমরা প্রথমে নিয়ে চলে আসবো। কোথায় আছে তৃতীয়টা, তাহলে কতে চলে আসবো। তাহলে এখানে কি হবে, দেখ, দেখ যোগ দন্ত নয়টায় থাকে, কোনো কার নাই, তাহলে এক্ষেত্রে যদি কার না থাকে, নীলিন বর্ণ আমরা ওকে বসাবো, দিক যোগ অন্ত। নিজান্ত কি হবে, এই যে দেখো তৃতীয় ধাপের আছে, মানে চ সব বর্গীয়, তাহলে আমরা প্রথমটায় চলে আসবো, নিস, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে, নিস যোগ অন্ত হবে। ঠিক তেমনি ভাবে সুবন্ত, আমরা যদি এখানে লিখি প, ফ, ব, তাহলে দেখো 3 ধাপের আছে, সেটাকে আমরা একে চলে আসবো, তাহলে সন্ধি বিচ্ছেদ কি হবে, শুভ যোগ অন্ত হবে, শুভ যোগ কি হবে, অন্ত। ঠিক তেমনি ভাবে নিরাশ আছে, দেখো নিরাশ আছে, তারপরে থাকতে পারে কি, নীরব থাকতে পারে, নিরাশ থাকতে পারে, নীরব থাকতে পারে, এগুলো সব হচ্ছে কি হবে, পূর্ববর্তী স্বরটা দীর্ঘ হবে, নি বিসর্গ রস হবে, নি বিসর্গ কি হবে, রস হবে। আর এখানে বনস্পতি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হবে, নিপাতনে যা কোনো নিয়ম মানে না, যা কোনো কি মানে না বলতো, নিয়ম মানে না, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি যা কোনো নিয়ম মানে না। পরের প্রশ্ন,
দেখো উপসর্গ থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে এ যাবৎকাল এইখান থেকে আসছে, এজন্য আমি বিস্তারিত দিয়েছি এখানে। উপসর্গটা দেখো আমি একবার জাস্ট বলে দিচ্ছি, মুখে যেটা বলছি সেটা কিন্তু খেয়ে ফেলবে এক কথায়। আমি যদি প্রথমে লিখি হার একটি শব্দ, এই হারের আগে যদি আমরা পুরো যুক্ত করি তাহলে কি হয় প্রহার, যদি বি যুক্ত করি কি হবে বিহার, যদি উপযুক্ত করি তাহলে কি হবে উপহার, যদি সমযুক্ত করি তাহলে কি হবে সমহার। তাহলে দেখো এই বি পুরো সম এইগুলো উপসর্গ। উপসর্গগুলো কি নিজস্ব কোনো অর্থ ক্রিয়েট করতে পারে না, কিন্তু কোনো শব্দের পূর্বে বসে অর্থ তৈরি করে। এই জন্য বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন এসেছিল উপসর্গের অর্থবাচকতা নাই, কিন্তু কি আছে অর্থদ্যোতকতা আছে। এখন এই উপসর্গগুলো কিভাবে আসতে পারে আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যদি বলা হয় বিজ্ঞান শব্দের বি, বিজ্ঞান শব্দের বি এটা কোন অর্থ দিয়েছে বিশেষ অর্থ হবে, কি হবে বলতো বিশেষ অর্থ। ঠিক তেমনি ভাবে হাঁস, হাঁস একটি শব্দ, হাঁসের আগে যদি আমি পাতি যুক্ত করি তাহলে পাতি কোন অর্থ দিবে বলতো ক্ষুদ্র। কারণ সাধারণত পাতি হাঁস এটা হচ্ছে আয়তনে একটু ছোট হয়, কিন্তু রাজহাঁসটা আয়তনে কি হয় একটু বড় হয়। ঠিক তেমনি ভাবে পাতি নেতা কিন্তু একই রকম হবে। ওই যে বলেছিল না ধানমন্ডির একটা ছেলে আমার দেশও বাঁকা করতে পারবে না, বাঁকা করে দিয়েছে, যে পাতি নেতার পাতি এটা কোন ধরনের উপসর্গ, এই টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক তেমনি ভাবে দা, দা দেখো ছোট, কিন্তু দার আগে যখন আমরা রাম যুক্ত করি তাহলে এটা কি বৃহৎ অর্থ দেয়। কি অর্থ দেয় বলতো বৃহৎ অর্থ। এখন ফার্সি উপসর্গ আছে কিছু, যেমন তোমার এটা এসেছে বরবাদ শব্দের বর, এটা কোন উপসর্গ বলতো ফার্সি উপসর্গ। এর পাশাপাশি দেখো জাস্ট এগুলো মনে রাখো, এগুলো ফার্সি উপসর্গ কি কি, কার আছে, দর আছে, না, নিম, ফি, বদ, বে, বর, কম। এখানে গুরুত্বপূর্ণ আছে দেখো নিম কোন ধরনের উপসর্গ ফার্সি। প্রশ্ন এমন আসবে নিমরাজি শব্দের নিম কোন ধরনের উপসর্গ, নিম খুন শব্দের নিম কোন ধরনের উপসর্গ। তারপরে আরেকটি পড়বা কারসাজি শব্দের কার কোন ধরনের উপসর্গ, ফার্সি উপসর্গ হবে। আর এটা তো অলরেডি এসেছে কম, এটা এসেছিল তোমার কমজোর শব্দের কম কোন ধরনের উপসর্গ, সেটা কি হবে ফার্সি উপসর্গ। এবং স্বল্প অর্থ দেয়, কোন অর্থ দেয় বলতো স্বল্প অর্থ। জাস্ট একবার বলে নিও, এসএস দিয়ে রাখো এটা। এখানে দেখো আরবি যদি বলা হয় বাংলা উপসর্গ কয়টি, মনে রাখবে বাংলাদেশের জনসংখ্যা বেশি অর্থাৎ বাংলা উপসর্গ বেশি হবে 21টি, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি হবে 20টি হবে। কয়টি 20টি। আর আরবি উপসর্গ কোনগুলো, আম, একটা হচ্ছে আম, একটা হচ্ছে খাস, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে লা, বাজে ক্ষয়ে, বাজে ক্ষয়। প্রশ্নটা এমন আসতে পারে দেখো আম মুক্তার শব্দের আম কোন ধরনের উপসর্গ, খাস মহল শব্দের খাস কোন ধরনের উপসর্গ, গরমিল শব্দের বা লাপাত্তা, এটা পরীক্ষা বেশি আছে, লাপাত্তা শব্দের লা কোন ধরনের উপসর্গ, কি হবে বলতো আরবি উপসর্গ হবে। পরের প্রশ্ন দেখো কদবেল শব্দের কদ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে, প্রতিকৃতি শব্দটি উপসর্গ কোন অর্থ একটু জানাও। 304টা শেয়ার হয়েছে, আর মাত্র 200 শেয়ার বলেছিলাম যে 500 শেয়ার হইলে সবকিছু ফ্রিতে দিয়ে দিব। এর মধ্যে যারা হচ্ছে না তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন রয়েছে, এখনো স্বপ্ন শেষ হয়ে যায়নি, তাদের জন্য আমাদের যে তোমাদের প্রশ্ন ব্যাংক আছে জয়কলি প্রকাশিত, সেই প্রশ্ন ব্যাংক কিনে দ্বিতীয় পেজে তোমার নাম মোবাইল নম্বর লিখে পেজে দিলেই আমরা যে পেইড গ্রুপ আছে সেখানে ফ্রিতে সকল ক্লাস তোমরা করতে পারবে। তাহলে দেখো কদবেল এটা নিন্দিত অর্থ, কোন অর্থ বলতো নিন্দিত। আর পাতিহাসের ক্ষেত্রে সে ক্ষুদ্র অর্থ দিয়েছে। আর যদি বলা হয় আলোনি, আলোনি নুনের অভাব, এটা হচ্ছে অভাব অর্থ। বা গরমিল, গরমিল এটা হচ্ছে দেখো মিলের অভাব, গড় হচ্ছে কি বলতো আরবি উপসর্গ, সেক্ষেত্রে অভাব অর্থ দিয়েছে। প্রতিকৃতি এটা কি হবে বলতো সাদৃশ্য, কি হবে সাদৃশ্য মানে মিল, সাদৃশ্য মানে কি বলতো মিলকে বুঝিয়েছে, মিল মিল। কদবেল নিন্দিত অর্থ। তারপর ভারসাম্যতা, ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন, তোমার এবছর গতদিনই এসেছে যে উৎকর্ষতা, উৎকর্ষতা এটা খুলনাতে এসেছে, এটা হচ্ছে কোন অশুদ্ধ কেন, এটা প্রশ্নটা এসেছিল। তাহলে দেখো শেষে যে একটা তা যুক্ত হয়েছে, শেষে যুক্ত হলে সেটা কি হবে বলতো প্রত্যয়, প্রত্যয় জনিত কারণ। ঠিক তেমনই ভাবে এখানে ভারসাম্যতা কোন অর্থে বলো, ক্লাস শেষ হয় না 40 মিনিট পরে দিকে। তাহলে দেখো এখানে কি হবে যে ভারসাম্যতা, মনে রাখবে বানানোর ক্ষেত্রে যদি কোনো শব্দের শেষে তা থাকে, তয় বা ফলা থাকে, তারপর দেখো পরিষদ, পরিষদ থাকে, তারপর যদি বলা হয় জগৎ, জগৎ, বিদ্যা, এইগুলো থাকে, তার পূর্বে হচ্ছে রসইকার হবে। ঠিক তেমনই ভাবে দেখো আমরা যদি লিখি দায়ী, এই শব্দটা ঠিক আছে, কিন্তু এর সঙ্গে যখনই আমরা তয় বা যুক্ত করবো তখন সেটা কি হয়ে যাবে বলতো এই যে দায়িত্ব, রসইকার হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে দেখো উপযোগিতা আছে, উপযোগিতা, তারপর আছে দেখো সহযোগিতা, উপযোগিতা আছে,
সহযোগিতা, এগুলো সব কি হবে শেষে তা যুক্ত হওয়ার কারণে পূর্বে রসিকার হবে। ঠিক তেমন ভাবে মন্ত্রী পরিষদ, তবে প্রাণী জগৎ, এইভাবে যাবে। ভারসাম্যতা এটা কি বলে যে প্রত্যয় জনিত কারণ কোথায় আছে, দেখো যে প্রত্যয় জনিত কারণ আছে। ঠিক তেমনি ভাবে উৎকর্ষতা, এখানেও কিন্তু প্রত্যয় জনিত কারণ আছে। বাড়িওয়ালা, এটা কি বলে যে তৎসময়ের মধ্যে যাবে, তৎসময় যে প্রত্যয় প্রকৃতি প্রত্যয় থেকে আসতে পারে একটা প্রশ্ন। আর কতক্ষণ ক্লাস? প্রায় 10টা পর্যন্ত। প্রাচুর্য, প্রাচুর্য এর প্রকৃতি ও প্রত্যয় কি এটা একটু জানাও। প্রাচুর্যের প্রকৃতি ও প্রত্যয় কি? প্রকৃতি মানে মূল অংশ, আমরা যদি এখানে লিখি চলন্ত এর সন্ধি প্রকৃতি প্রত্যয় কি, তাহলে দেখো কি হবে চল, চল যোগ অন্ত, তাহলে দেখো যেটা দ্বারা কাজ করা বোঝায় সেক্ষেত্রে আমরা ধাতু চিহ্নটা দিব, এটা ধাতু চিহ্ন রুট চিহ্ন না। আর প্রকৃতির পরে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে দেখো প্রাচুর্য এটার মূল শব্দ প্রকৃতি হবে প্রচুর, আর শেষে জ ফলা থাকলে এই যে অন্তর্জয় রেফ থাকলে সেখানে কি হয় এই যে অন্তর্জয়, প্রচুর যোগ অন্তর্জা। ঠিক তেমনই ভাবে গত বছর এসেছিল কাব্যের প্রকৃতি প্রত্যয় কি, তাহলে কবি যোগ অন্তর্জা হবে, জ ফলা থাকলে সেখানে কি অন্তর্জা হবে। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বন বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? অবস্থাবাচক, ধনাত্মক নাকি দ্রুক্ত শব্দ? মনে রাখবে একই শব্দ যদি দুইবার উচ্চারণ হয় বা কিছুটা আংশিক পরিবর্তিত হয়ে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় এই যে দ্রুক্ত শব্দের মধ্যে যাবে, কিন্তু এখানে কোনটা হবে? দেখো ধনাত্মক শব্দ আছে আর একটা আছে কি বলতো এখানে টাপুর টুপুর, তারপরে ঝিলমিল আছে, তারপরে দেখো এই যে বই টই আছে। বই টই যদি বলে তাহলে সেটা বই টই, আমি বলে না আমি আর বই টই পড়বো না, সেক্ষেত্রে এটা অনুচর দ্বিরুক্তি হবে। কি হবে বলতো? অনুচর দ্বিরুক্তি হবে, অনুচর। প্রচুর যোগ অন্তর্জা আছে দেখো এখানে, আর কাব্য এখানে কবি যোগ অন্তর্জা হবে। পরের প্রশ্নটি দেখো, শতাব্দী কোন সমাস আর দেশান্তর কোন সমাস? মনে রাখবে সমাসের ক্ষেত্রে যদি বলে উভয় পদের অর্থের প্রাধান্য, উভয় পদ, সেক্ষেত্রে দ্বন্দ্ব সমাস হবে। কি হবে? দ্বন্দ্ব সমাস। যেমন মা বাবা, মাসি পিসি, উভয় পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। ঠিক তেমনি যদি বলা হয় পরপদের অর্থের প্রাধান্য, পরপদ, তাহলে সেটা কি হবে বলতো? তোমার দ্বিগু সমাস হবে, কর্মধারায় হবে, আর একটা হচ্ছে তৎপুরুষ সমাস। কি হবে? তৎপুরুষ সমাস। এই তিনটা সমাসের পরপদের অর্থের প্রাধান্য পায় পূর্বপদ, পূর্বপদের অর্থের প্রাধান্য পায় সেটা হবে অব্যয়ীভাব হবে। কি হবে? অব্যয়ীভাব সমাসের হবে, অব্যয়ীভাব সমাস। আর দেখো কোন পদই তৃতীয় পদ আসবে বা অন্য পদ, তৃতীয় পদ বা অন্য পদ, সেটা হবে বহুব্রীহি সমাস। কি হবে? বহুব্রীহি। গত বছর এসেছে বহুব্রীহি কোন সমাস? বহুব্রীহি নিজে হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন আমি যদি বলি যে গায়ে হলুদ, তাহলে দেখো গা কেউ বোঝায় না, তবে হলুদ কেউ বোঝায় না, কি বলে বোঝায়? একটা অনুষ্ঠানকে বোঝায়, তাহলে তৃতীয় পদ প্রধান, সেটা বহুব্রীহি সমাস হবে। শতাব্দী, শতাব্দী হতে পারে, তারপরে দেখো এখানে পঞ্চনদ হতে পারে, পঞ্চনদ, তারপরে দেখো পঞ্চবটি হতে পারে। প্রথমে সংখ্যা থাকবে, শেষে সমাহার, এটা কি হবে? দ্বিগু সমাস হবে। কি হবে? দ্বিগু সমাস, শত অব্দের সমাহার। তারপরে দেশান্তর, অন্তর থাকতে পারে, যদি কোনো শব্দের মধ্যে অন্তর থাকে তাহলে অন্তর কেটে আমরা কি লিখবো বলতো? অন্য লিখবো, অন্য। এটা কি হবে? এই যে, এবং এই সমাসে কিন্তু ব্যাসবাক্য নির্ণয় করতে হয় না, এটা নিত্য সমাস হবে। কি হবে? অন্য দেশ হবে। ঠিক তেমন ভাবে কালান্তর যদি বলা হয় অন্য কাল, কালান্তর অন্য কাল, তারপরে যদি বলা হয় মতান্তর অন্য মত হবে। এগুলো সব কি হবে? নিত্য সমাস হবে। বহুব্রীহি নিজেই বহুব্রীহি সমাস। ক্রিয়াদি সমাস, এক্ষেত্রে মনে রাখবে প্রবচন, প্রবচন থাকতে পারে, প্রগতি থাকতে পারে, এগুলো বেশি এসে থাকে। প্রো যে বচন, প্রো যে গতি, তারপরে আরেকটা থাকতে পারে প্রভাত, এগুলো সব কি হবে বলতো? প্রাদি সমাস হবে। পুরো পড়ি এগুলো যুক্ত থাকে শুরুতে। তারপর কোনটি নিত্য সমাস এটা জানাও। আর একটা বলেছে তুষার ধবল, এটি কি মৌলিক সাধিত শব্দ, সমাস সাধিত নাকি প্রত্যয় সাধিত শব্দ? তুষার হচ্ছে পূর্বপদ, ধবল হচ্ছে পরপদ। তুষার বরফ, বরফ সাধারণত সাদা হয়, ধবল মানে তো সাদা, তাহলে পূর্বপদ এবং পরপদ যদি সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন সেটা কি হবে বলতো? উপমান কর্মধারয় সমাস হবে, উপমান। এটা তাহলে কি হবে? সমাস সাধিত শব্দ, সমাস। আর নিত্য সমাস এটা নিজেরা একটু জানাও। এর পাশাপাশি দেখো যদি বলা হয় মৌলিক শব্দ কোনটি, যেগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, যেমন নাক, তারপরে দেখো ফুল, তারপরে দেখো বই, তারপরে দেখো লাল, গোলাপ, গোলাপ, তারপর হচ্ছে তিন। সাধারণত এগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, এই জন্য এটা কি হবে বলতো? মৌলিক শব্দ হবে। কি হবে বলতো? মৌলিক শব্দ, মৌলিক শব্দ হবে। কি শব্দ? মৌলিক শব্দ হবে।
আর যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেটা সাধিত শব্দ, যেমন তুষার ধবল, বা আমরা যদি এখানে লিখি যে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এগুলো দেখো সময় যোগে আমরা ভাঙতে পারছি। ঠিক তেমনি ভাবে দেখো প্রশাসন, প্রশাসন দেখো এখানে প্র যোগ শাসন, এটা উপসর্গ যোগে আমরা ভাঙতে পারছি তাকে, তাহলে যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেটা হবে সাধিত শব্দ হবে। এই শব্দের শ্রেণী বিভাগ থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন মাস্ট থাকবেই থাকবে। বিশেষ করে তোমরা হচ্ছে ফার্সি শব্দগুলো একটু দেখে যাবা, ফার্সি এবং পর্তুগিজ। তারপরে তোমাদের আছে কোনটি যোগ রূঢ় শব্দ, রূঢ় শব্দ, এটা আমি ধাপে ধাপে একটু শেখাই দিব বা বলে দিব। এই যে অনেকে নক করেছো, যারা হচ্ছে পেইড ব্যাচে যুক্ত হবে তারা হচ্ছে আমার আইডিতে নক দিয়ে রেখো। এরপর আমি আরেকটা বলছি, যদি বলা হয় কোনটি রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, মনে রাখবে যার অর্থ হচ্ছে দুইটা। কয়টা অর্থ বলো তো? দুইটা, সেটা হবে রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। আমি যদি এখানে একটু লিখি যে প্রবীণ, প্রবীণ লোকটি, প্রবীণ, তারপরে আছে দেখো হস্তি, তারপরে দেখো হচ্ছে গবেষণা, গত বছর এসেছে গবেষণা, তারপরে দেখো তৈল, তারপরে দেখো বাসি, সন্দেশ, এগুলো হচ্ছে কি বলতো রূঢ় বা রূঢ়ি শব্দ, অর্থাৎ যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ আলাদা সেটা হবে রূঢ় বা রূঢ়ি শব্দ। প্রবীণ দ্বারা বৃদ্ধ ব্যক্তিকে বোঝায়, হস্তি দ্বারা হাত এবং হাতিকে বোঝায়, গবেষণা গোযোগ এষণা, গবেষণা এবং আবিষ্কার অর্থ বোঝায়, তেল বাসি সন্দেশ, সন্দেশ দ্বারা মিষ্টান্ন জাতীয় খাবার এবং খবরকে বোঝায়, অর্থাৎ যার অর্থ দুইটা সেটা হবে কি বলতো রূঢ় বা রূঢ়ি শব্দ। এরপরে দেখো যদি বলা হয় যোগ রূঢ় শব্দ কোনগুলো, যোগ রূঢ় যেটা হচ্ছে সমাজ যোগে বা ব্যাস বাক্যের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি, যেমন হচ্ছে রাজপুত্র, রাজপুত্র রাজার পুত্র, তারপরে হচ্ছে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, তারপরে দেখো জলদ, জল দেয় যে, এগুলো সব কি হবে দেখো তো, রাজপুত্র আছে, পঙ্কজ আছে, জলদ আছে, আর আছে মহাযাত্রা, মহৎ যে যাত্রা, এগুলো সব কি হবে বলতো, এই যে যোগ রূঢ় শব্দ হবে, যোগ রূঢ় শব্দ। আর এখানে দেখো নিত্য সমাস, সেক্ষেত্রে হবে কি দেশান্তর হবে। পরের প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস আর দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান, এটা জানাও। এর পাশাপাশি আমি বলছি দেখো যদি বলা হয় যৌগিক শব্দ কোনটি, যৌগিক যার ব্যুৎপত্তি ব্যবহারিক অর্থ এক, যেমন গায়ক, গায়ক, তবে দেখো কর্তব্য, তবে দেখো মধুর, তবে দেখো বাবুয়ানা, বাবুর ভাব দিয়ে যে চলাফেরা করে, বাবুয়ানা, তবে আছে দৌহিত্র, দৌহিত্র, আরেকটা হচ্ছে চিকামারা, চিকামারা শব্দের অর্থ দেয়াল লিখন, দেয়ালে যে লেখা না ওইটাকে বলা হয় চিকামারা। তাহলে এইগুলো হবে যৌগিক শব্দ, ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক। উপপদ তৎপুরুষ সমাস যেগুলো দেখো আমরা এক কথায় প্রকাশ করেছি না, সেটা হচ্ছে দেখো যদি বলা হয় পকেট মার, পকেট মারে যে, তারপরে যদি বলে খেচর, আকাশে বা খতে, আকাশের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে খ, আকাশে বা খতে চড়ে যে, এটা খেচর হবে। তাহলে পঙ্কজ, পঙ্কে জন্মে যে, ঠিক তেমনি ভাবে দেখো জলদ, জল দেয় যে, জলধি, জল ধারণ করে যে, এগুলো সব কি হবে বলতো উপপদ তৎপুরুষ সমাস হবে। বিশেষ করে তৎপুরুষ সমাস থেকে রাবিতে একটা কোশ্চেন থাকতে পারে, তৎপুরুষ সমাস থেকে, যেমন বৈষম্য বিরোধী কোন সমাস, তারপরে দেখো গতিচ্যুত, ক্ষমতাচ্যুত, এগুলো সব হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে যাবে। আর দ্বন্দ্ব সমাসে কি উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে, উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে। প্রাদি সমাসের উদাহরণ কোনটি, আর একটা জলদ কোন সমাস এটা জানাও। তাহলে দেখো রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, এটা আলোচনা করলাম, যৌগিক শব্দ, তারপরে মৌলিক শব্দ কোনটি, সাধিত শব্দ, এগুলোতে আলোচনা করা হয়েছে। আর এর পাশাপাশি তোমরা জাস্ট পর্তুগিজ শব্দ আর হচ্ছে দেশি শব্দগুলো দেখো কোনগুলো, এগুলো গুরুত্বপূর্ণ একটু। দেশি শব্দ যেগুলো যেমন আছে দেখো ঢেকি আছে, ঢেকি আছে, কোলা আছে, তারপরে দেখো ছাই, চোলা, তারপরে দেখো আছে তোমাদের টোপর আছে, টোপর, টোপর, তারপরে দেখো হচ্ছে ডিঙ্গা আছে অর্থাৎ ছোট নৌকা, এগুলো হচ্ছে দেশি শব্দের মধ্যে যাবে। আর তৎসম শব্দ, তৎ মানে তার, সম মানে সমান, তৎসম বা সংস্কৃত শব্দ, সেটা মনে রাখবে। কোন শব্দের মধ্যে যদি যুক্ত বর্ণ থাকে, তারপরে দেখো এখানে যে মস্তক, এখানে যুক্ত বর্ণ আছে দেখো, যুক্ত বর্ণ থাকতে পারে, রেপ থাকতে পারে, এগুলো সব কি হবে তৎসম শব্দ হবে। আর তদ্ভব শব্দ আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা, কি হবে বলতো খাঁটি বাংলা। মাথা, তারপরে দেখো হাত, তারপর হচ্ছে কান, দাঁত, এগুলো সব কি হবে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ হবে। আর পর্তুগিজ শব্দ কোনগুলো, পর্তুগিজ, সেক্ষেত্রে মনে রাখবে যে আতা, আনারস, পেয়ারা, পেঁপে, আতা, আনারস, পেয়ারা, পেঁপে, আতা, তারপরে দেখো আনারস, পেয়ারা, পেঁপে, তারপরে আছে পাদ্রি আছে, গুদাম আছে, এগুলো সব পর্তুগিজ শব্দ হবে। আর দেশি শব্দ আর্যদের কাছ থেকে এসেছে, আর্য জাতি বা অনার্য এটা থেকে এসেছে। আর জাস্ট তোমরা একটু পরীক্ষা
অর্থাৎ হলে ঢোকার আগে জাস্ট তৎসম তোমরা দেখে যাবে ফার্সি ফরাসি শব্দটা দেখে যাবে। আর জলদ এখানে কি হবে বলতো, জল দেয় সেক্ষেত্রে উপপদ তৎপুরুষ সমাস হবে, প্রাদি সমাস এখানে কি হবে, প্রগতি প্রভাত আছে, পরিভ্রমণ আছে, এগুলো সব হচ্ছে তোমার পরিভ্রমণ, সব হচ্ছে প্রাদি সমাস হবে। কি হবে, প্রাদি সমাস। পরের প্রশ্ন, উপগ্রহ উপনদী কোন সমাস, কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? তোমাদেরকে আবারও বলছি, যারা গুচ্ছে পরীক্ষা দিবে তাদের জন্য আমরা একেবারে ফ্রি কোর্স, আমি ক্লাস নিব বাংলা, তোমাদের ইংরেজি ক্লাস স্বনামধন্য টিচার আছে তারাই নিবে। আমাদের এই কোর্স এন্ড ব্যাংকটা কিনে জাস্ট তোমরা আমাদের যে পেজে ক্লাস হচ্ছে পেজে নক দিলে আমরা পেইড ব্যাচে যুক্ত করে নিব, বা আমাকে দিলেও প্রমাণ দেখালে আমি গ্রুপে অ্যাক্সেস দিয়ে দিব তোমাদেরকে। তাহলে দেখো উপগ্রহ আছে, উপনদী আছে, এটা অব্যয় বা কোন অর্থে বলতো, এখানে সদৃশ্য অর্থে, উপজেলা আছে সেক্ষেত্রে দেখো ছোট অর্থে হবে, ক্ষুদ্র অর্থে হবে, গ্রহের আগে উপযুক্ত করেছে সেক্ষেত্রে এখানে ক্ষুদ্র অর্থ দিয়েছে। যদি বলা হয় উপজেলা, উপজেলা সেই ক্ষেত্রে তোমার জেলার সদৃশ হয়, কি হয় বলা, তো জেলার সদৃশ, ক্ষুদ্র অর্থ। কোনটি নিত্য পুরুষবাচক শব্দ, কিছু শব্দ আছে যেগুলো শুধুমাত্র পুরুষকে বোঝায়, তোমার নারীকে বোঝাবে না। যেমন আছে কি দেখো, অকৃতদার আছে, রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি, কৃতদার, ঢেকি, জামাতা, এগুলো সব কি হবে, নিত্য পুরুষবাচক শব্দ। আর নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো বলতো, এখানে যেমন আছে সতীন আছে, কুলোটা মানে দুষ্ট নারী, অর্ধাঙ্গিনী আছে, পেতনি আছে, ডাইনি আছে, এগুলো হচ্ছে সব কি হবে বলতো, নিত্য স্ত্রীবাচক শব্দ। এরপরে আমরা পরবর্তী দ্বিতীয় পার্টে যাচ্ছি, তোমরা জাস্ট একটু অপেক্ষা করো। এর মধ্যে তোমরা একটু জানিয়ে দাও যে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে। জাস্ট একটা, এখনো শেষ হয়নি কিন্তু, দ্বিতীয় ধাপে আমরা আসছি, একটু জানাও। এবং দেখো আমার আইডি থেকে কমেন্টও করেছি তোমরা বিস্তারিত তথ্যের জন্য, এখানে তোমরা প্রশ্নের সমাধান পেয়ে যাবে। এবং বললাম তো এক্সাম হলে ফোন তো অ্যালাউ না, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বলছি দেখো জিলানি হাসান জয় থেকে কমেন্ট গিয়েছে। অনেক ভালো ক্লাস, এখনো 40 মিনিট মতো তোমাদের হচ্ছে ক্লাস হবে, যেও না। আমরা আরেকটা স্লাইডে প্রবেশ করব। দেখো স্যার একটু পানি খান, হ্যাঁ খেয়েছি। এবার দেখো এখানে বলা হয়েছে যে কোনটি লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি, লিঙ্গান্তর হয় না শব্দ কোনটি, ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যুক্ত হয়। মনে রাখবে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ থেকে ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যুক্ত হয়। যেমন এখানে আছে কি মালিকা আছে, আর বৃহৎ অর্থে আনি প্রত্যয় যুক্ত হয়, আনি প্রত্যয়, আনি। যেমন বন থেকে বনানি, অরণ্য থেকে কি হবে, অরণ্যানি হবে, কি হবে, অরণ্যানি। সাভার ব্রাঞ্চে যখন অফলাইনে ক্লাস নিয়েছিলাম একজন স্টুডেন্ট বলছিল যে এটা কি হবে বলতো, নানি প্রত্যয়, নানি নামে কোনো প্রত্যয় না, এখানে কি হবে, আনি প্রত্যয় হবে, বৃহৎ অর্থে আনি আর ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয়। যেমন নাটক থেকে নাটিকা, মালিকা আছে এখানে দেখো। আর লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি, সেক্ষেত্রে দেখো কবিরাজ আছে, কি আছে, কবিরাজ আছে, কৃতদার, নিত্য পুরুষবাচক শব্দ যেগুলো দ্বারা শুধুমাত্র পুরুষকে বোঝায়। যেমন রাষ্ট্রপতি আছে, এগুলো কি হবে বলতো, নিত্য পুরুষবাচক শব্দ। পরের প্রশ্নটি দ্রুত যাব। সাঁওতাল শব্দের সংস্কৃত রূপ কোনটি? গঠনগত বিবেচনায় শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এই যে গঠনগত এবং উৎসগত, উৎসগত আর অর্থগত ভাবে কত ভাবে ভাগ করা হয়েছে, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবে। গত বছর কিন্তু রাবিতে এসেছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে সম্ভবত বাক্য কয় প্রকার ছিল, এমন টাইপের কোশ্চেন ছিল, সেক্ষেত্রে 7 প্রকার। কয় প্রকার ছিল? 7। আর গঠনগত দিক থেকে যদি বলা হয় বাক্য কত প্রকার, গঠনগত দিক থেকে বাক্য সেক্ষেত্রে তোমার কি হবে 3 প্রকার, সরল, জটিল আর কি যৌগিক। সরল, জটিল আর যৌগিক। জটিলটা বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে সাঁওতাল শব্দের সংস্কৃত রূপ কি হবে এটা একটু জানাও। সাঁওতাল আছে দেখো এখানে। গঠনগত বিবেচনায় শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উৎসর মধ্যে সেক্ষেত্রে দেখো তোমার পূর্বের বইয়ে অর্থাৎ 5 প্রকার ছিল, নতুন বইয়ে সেখানে 4 প্রকার। অর্ধ তৎসম শব্দকে বাদ দিয়েছে। গঠনগত ভাবে এখানে দেখো মৌলিক আছে তোমার কি আছে তোমার যে যৌগিক, যোগ, রূঢ়, তারপরে দেখো রূঢ়ি শব্দ আছে সেগুলো অবশ্যই কিন্তু এটা দেখবা উৎসগত, অর্থগত আর একটা গঠনগত। একটু ঝটপট উত্তর করো তোমরা। প্রবীণ আগেই বলেছি, আমি একটু উত্তর করে দিচ্ছি ঝটপট। কোন দুটি যৌগিক শব্দ আগেও বলেছি আমি। প্রবীণ, প্রবীণ দ্বারা এখানে দুইটা ব্যক্তিকে বোঝাচ্ছে। প্রবীণ দ্বারা কয়টাকে? প্রবীণ দ্বারা দুইটা ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে এখানে দুইটা অর্থকে বোঝাচ্ছে, বৃদ্ধ ব্যক্তিকে এবং বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। অর্থাৎ যা দুইটা অর্থ বোঝাবে সেটা কি হবে? রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। কোন দুটি যৌগিক শব্দ বলেছিলাম যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক? ব্যুৎপত্তি বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ। ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক, তাকে বলা হয় কি? যৌগিক শব্দ। তাহলে এখানে দেখো কোথায় আছে যৌগিক শব্দ? এই যে গায়ক, গান করে, যে গই যোগ অ, কি বলা হয় বলতো? গই যোগ অ, গান করে। কর্তব্য, ক্রিযুক্তব্য, বাবুয়ানা, বাবুর ভাব যে নিয়ে চলাফেরা করে, মানে ভাব ভগিনা দিয়ে চলাফেরা করে, সেটা বাবুয়ানা। তাহলে এটা কি হবে? এই দুইটি যৌগিক শব্দ, গায়ক আর একটা কি আছে? বাবু আনা, এই দুইটা। পরের প্রশ্নটি, কোনটি তৎসম শব্দ, কোনটি যৌগিক শব্দ? এই শব্দের শ্রেণী বিভাগ থেকে কোশ্চেন বেশি আসবে, এই জন্য হচ্ছে আমি এগুলো বেশি রেখেছি। এর পাশাপাশি দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী যদি বলা হয় সেক্ষেত্রে তোমার সাপেক্ষ সর্বনামটা পরীক্ষায় বেশি আসছে। গতকালও কিন্তু তোমার কবিতে এসেছে খুলনা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ যেগুলো একটি আরেকটির উপর নির্ভরশীল বোঝায়, একটির পর যখন আরেকটি চলে আসবে, যেমন আমরা যদি বলি যে সে, তারপর যদি বলি যারা তারা, যারা তারা, তারপর যদি বলি যখন তখন, যখন তখন, তারপর যদি বলি যদিও তবুও, যদিও তবুও, এগুলো কি সাপেক্ষ সর্বনাম। আর যদি বলা হয় অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম কোনটি? গত বছর যদি এটা এসেছে, আবারও বলছি, অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম কোনগুলো? যেগুলো নির্দিষ্ট করে তোমাকে বলবে না যে এটাই। কেউ কেউ এই ঘটনাটি শুনে থাকবে, তাহলে কেউ আছে, কেহ আছে, তারপরে দেখো কোন আছে, কোন 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 টপিক গুলো তুমি পড়েছো, তুমি নির্দিষ্ট করে বলছো না, সেক্ষেত্রে এটা হবে কি? অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। আর তৎসম মানে কি? যে তৎ মানে তার, সম মানে সমান, সেক্ষেত্রে এখানে কি হবে বলতো? হস্ত আছে। কি আছে বলতো? হস্ত। গ্রামের গিন্নি অর্ধ তৎসম কোনটি বলতো? এই যে গেরাম, গেরাম এটা অর্ধ তৎসম গ্রামের। তারপরে দেখো গিন্নি আছে, এর তৎসমের মধ্যে গৃহিণী যাবে। তারপরে দেখো জ্যোৎস্না, যদি বলা হয় জ্যোৎস্না, এটা কোন শব্দ? তাহলে এটা কি হবে বলতো? অর্ধ তৎসম শব্দ হবে। গ্রামের জ্যোৎস্না, তার পরাণ, প্রাণ থেকে দেখো এসেছে পরাণ। তারপরে দেখো স্বামী, স্বামী এটা কি হবে বলতো? অর্ধ তৎসম শব্দ। এর হচ্ছে তৎসম শব্দ কি হবে? স্বামী। যৌগিক শব্দ কোনটি? যে বললাম যেগুলো যার অর্থ দুইটা, একই অর্থ দিবে, অর্থ দুইটা না। চিকামারা, দেয়াল লিখন, এটা। আর সন্দেশ হবে রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ হবে। মহাযাত্রা, এটা হবে যোগ রূঢ় শব্দ। কি হবে? যোগ রূঢ়। যা রাজপুত্র, এটাও যোগ রূঢ় শব্দ হবে। এটা কি হবে? যোগ রূঢ় শব্দ হবে। যদি কোনো বাক্যের মধ্যে সাপেক্ষ সর্বনাম গুলো থাকে তখন সেটা জটিল হবে। কি হবে বলতো? জটিল। পরের প্রশ্নই দেখো, কুড়ি কোন শ্রেণীর শব্দ? কুড়ি। আর একটা জবান বন্দি শব্দটি কোন ভাষা থেকে আগত? এই দুইটা নিজেরা একটু জানাও ঝটপট। তাহলে দেখো কড়ি আছে, পেট আছে, কড়ি আছে, কি আছে? তারপরে পেট আছে, কড়ি পেট আছে। তারপরে দেখো চুলা আছে, চুলা। তারপরে টোপর আছে, টোপর। ডিঙা আছে। এইগুলো সব সাধারণত এগুলো পরীক্ষা এসে থাকে। এগুলো সব কি হবে বলতো? এই যে দেশি শব্দ হবে। কি হবে? দেশি শব্দ হবে। জবান বন্দি আরবি, ফার্সি নাকি পর্তুগিজ? পর্তুগিজ তো এখানে হবে না। পর্তুগিজ কোনগুলো বলতো? যে আতা, আনারস, পেয়ারা, পেঁপে। পেঁপে গত বছর এসেছে। আতা, আনারস, পেয়ারা, পেঁপে। তারপরে দেখো এখানে যদি বলে চা বলা হতো সেক্ষেত্রে ওখানে চীনা শব্দ হতো, চা, চীনা। তারপরে লুঙ্গি যদি বলা হতো, লুঙ্গি, ফুঙ্গি, সেক্ষেত্রে মায়ানমার, মায়ানমার বা বর্মি যদি উত্তর থাকতো, সেই অপশন থাকতো, সেক্ষেত্রে এটা উত্তর হতো। তোমাদের কমেন্টটা তো লেটে আসছে কেন?
কি জিলানি স্যার আগুন লাগাই দিলেন নাকি? শেষ হবে এখন। তারপর দেখো কোনটি তদ্ভব শব্দ, এটা কিভাবে মনে রাখবে? আগেও বলেছে মাথায় হাত, এইভাবে জাস্ট মনে রাখো, মাথায় হাত, কানে দাঁত, আখি সাত, ভাতে মাছ। তাহলে মাথা আছে, মাথায় হাত, কানে দাঁত, তারপরে দেখো আখি সাত, মাছে ভাত। ভাত হচ্ছে কোন ধরনের শব্দ? এই তদ্ভবের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। তদ্ভবের আরেক নাম কি বলতো? খাঁটি বাংলা হবে। তাহলে দেখো এখানে চাঁদ হবে, আর তৎসম এগুলো তো তৎসম, সেক্ষেত্রে তোমার এই সূর্য হতো। তৎসম শব্দ যদি বলা হতো সেক্ষেত্রে উত্তর হতো সূর্য। কোনটি যৌগিক শব্দ? এই যে বললাম যার একই অর্থ দেয়, সেক্ষেত্রে এখানে কি হবে বলতো? এই যে দহিত্র। দহিত্র শব্দের অর্থ কন্যার পুত্র বা নাতি, কন্যার পুত্র বা নাতি। তো এটা হবে রূঢ় শব্দ, তো এটা হবে রূঢ় শব্দ। মহাযাত্রা এটা হবে কি? মহোত্থেজের যাত্রা, যোগ রূঢ় শব্দ হবে। কি হবে? যোগ রূঢ় শব্দ। পরের প্রশ্ন দেখো, আদালত কোন ভাষার শব্দ? গবেষণা। এই গবেষণা দুইটা অর্থ, গো যোগ এসনা। একটা হচ্ছে গরু খোঁজা, আর একটা অর্থ হচ্ছে আবিষ্কার অর্থ। তাহলে যার দুইটা অর্থ সেটা হবে রূঢ় বা রুড়ি শব্দ, রূঢ় বা রুড়ি শব্দ হবে। আদালত আরবি নাকি ফার্সি বলো, নাকি হিন্দি? একটু ঝটপট জানাও। তোমরা অবশ্যই যে ফার্সি যে এর আগে আমার ক্লাস নিয়ে আছে সেটাও দেখে নিতে পারো, বা জাস্ট বই থেকে একবার দেখে নিও। এই যে ফার্সি এবং ফরাসি ভাষা, যে এটা হচ্ছে আরবি শব্দের মধ্যে যাবে। পরের প্রশ্নটি দেখো, চা কোন ভাষার শব্দ? চন্দ্র কোন ধরনের শব্দ? চন্দ্র হতে পারে, তারপরে দেখো সূর্য, চন্দ্র, সূর্য, তারপরে ধর্ম আছে, তারপর আছে দেখো নক্ষত্র, এগুলো সব কি হবে? তৎসমের মধ্যে যাবে, তৎসম, তৎসম যাবে। আর চা হচ্ছে এটা কি হবে? চীন। কি হবে বলতো? চীন হবে। পরের প্রশ্ন, দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে। বাক্যটি দুর্ভাগ্যক্রমে কি হবে? নীল আকাশ, সেখানে নীল কোন ধরনের বিশেষণ? এই যে এই বিশেষণ থেকে বা সর্বনাম থেকে কোশ্চেন আসতে পারে, একটু ঝটপট দ্রুত বেগে উত্তর করো। আমিও তোমাদের সাথে দ্রুত বেগে যাচ্ছি। দেখো দুর্ভাগ্যক্রমে থাকতে পারে, সৌভাগ্যক্রমে থাকতে পারে, দুর্ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে। তারপরে দেখো এই যে এই শব্দগুলো পুরো বাক্যকে মডিফাই করে। পুরো বাক্যকে কি করছে বলতো? মডিফাই করছে। এজন্য এটা কি হবে? বাক্যের বিশেষণ হবে। কি হবে? বাক্যের বিশেষণ হবে। আর ক্রিয়া বিশেষণ কোনগুলো? এই যে ক্লাসটি দ্রুত বেগে চলছে, অ্যাডভার্ব বলা হয়। এমপিটি মনে রাখবে। ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম কে বোঝায়। যেমন ফ্যানটি দ্রুত বেগে চলছে, ট্রেনটি দ্রুত বেগে যাচ্ছে, ক্লাস দ্রুত বেগে চলছে, ফ্যানটি দ্রুত ঘুরছে, স্লিটটি দ্রুত বেগে দৌড়ায়, এগুলো সব কি হবে? ক্রিয়া বিশেষণ হবে। কি হবে বলতে? ক্রিয়া বিশেষণ। এখানে সঠিক উত্তর হবে বাক্যের বিশেষণকে বোঝাইছে। অব্যয়ের বিশেষণ, অব্যয় মানে যার কোনো ব্যয় নাই। এখানে দেখো অনন্যই অব্যয় নামে আসতে পারে, অনন্যই অব্যয় নামে কিন্তু আসতে পারে। এক্ষেত্রে দেখো নীল আকাশ, নীল আকাশ, তারপরে আছে দেখো সবুজ মাঠ, আমি একটু দ্রুত বেগে যাচ্ছি, সবুজ মাঠ। তারপরে দেখো কালো মেঘ, কালো মেঘ। তারপরে দেখো লাল গোলাপ বা লাল ফিতা, লাল গোলাপ বা লাল ফিতা। এগুলো সব কি হবে বলতো? যেগুলো দ্বারা রংকে বোঝায়, যেগুলো দ্বারা রংকে বোঝায় সেগুলো রূপ বা বর্ণবাচক বিশেষণ। রূপ বা কি হবে? বর্ণবাচক বিশেষণ। পরিমাণ, 2 কিলোমিটার রাস্তা, 1000 টনি জাহাজ, এগুলো পরিমাণবাচক। অবস্থাবাচক, কোন অবস্থায় আছে। যেমন চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন, রোগা ছেলে, রোগা ছেলে। তারপরে দেখো খোড়া পা, মুমূর্ষু রোগী, এগুলো সব হচ্ছে অবস্থাবাচক হবে। আর গুণবাচক দেখো, সেটা হতে পারে সৌরভ, হতে পারে তিক্ততা, হতে পারে তারল্য, হতে পারে। এগুলো তাহলে এখানে নীল আকাশ, এখানে কি হবে? রূপবাচক বিশেষণ হবে। কি হবে? রূপবাচক। তারপর সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এখানে সুন্দর কোন পদ? বক্তা বললেন শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন। বাক্যটি কোন কালের উদাহরণ? তাহলে দেখো এখানে সুন্দর মাত্রেরই। তারপরে এই প্রশ্নটা এমন আসতে পারে, নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ রাতে। তাহলে রাতটা কেমন বলতো? নিশীথ রাত। এক্ষেত্রে এখানে বিশেষণ হবে। আর এখানে সুন্দর মাত্রের একটা আকর্ষণ আছে, সেক্ষেত্রে এটা কি হবে বলতো? এখানে বিশেষের যে বিশেষণ আছে সেটা উত্তর হবে। বক্তা বললেন শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন। এখানে বাক্যটি এটা কোন কালের উদাহরণ? দেখো এখানে দেশ আজ বিপন্ন, সেক্ষেত্রে একটা চলমান রয়েছে, সেক্ষেত্রে এখানে কি হবে? ঘটমানের মধ্যে যাবে, ঘটমান বর্তমানের মধ্যে যাবে।
আর এখানে বিশেষের বিশেষণ। তারপরে দেখো কোনটি ক্রিয়ার কাল নয়, আর রোগ হলে ওষুধ খাবে, এটা দেখো ভবিষ্যৎকে বুঝিয়েছে এবং প্রশ্নটা এমন আসতে পারে রোগ হলে ওষুধ খাবে, এটা কোন অর্থে, সেক্ষেত্রে দেখো এটা বিধান অর্থে। কোন অর্থে? বিধান অর্থে। অনুসর্গ, অনুসর্গ হচ্ছে যেমন আগে পরে পিছনে মাঝে মধ্যে সামনে সম্মুখে অভিমুখে, এইগুলো যেমন বনাম আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা, বাবা রাতে ভাতের বদলে রুটি খায়, এগুলো হচ্ছে সব অনুসর্গ হবে। কি হবে বলতো? অনুসর্গ। কোনটি ক্রিয়ার কাল নয়? তাহলে দেখো এখানে অনুজ্ঞা, প্রঘটিত অনুজ্ঞা, এটা কিন্তু ক্রিয়ার কালের মধ্যে যাবে না, এটা ভবিষ্যৎ। তারপর আজ যদি সুমন আসতো কেমন মজা হতো, বাক্যটি কোন কালের উদাহরণ? তাহলে দেখো তোমার আছে নিত্যবিত্ত অতীতের মধ্যে, মনে রাখবে যদি কোনো বাক্যের মধ্যে হতো, তারপর তেন, আর একটা হচ্ছে তাম, এইগুলো যদি সাধারণত থাকে তখন সেটা কি হবে বলতো? নিত্যবিত্ত অতীত, মানে অতীতে নিত্যবিত্ত এটা হয়ে থাকতো। যেমন 27 যদি হতো 127, বাবা রোজ প্রতিদিন বাজার করতেন, আমরা রোজ নদীতে গোসল করতাম। ঠিক তেমনি ভাবে আজ যদি সুমন আসতো কেমন মজা হতো, এই যে হতো তেন তাম, সেক্ষেত্রে এটা কি হবে? নিত্যবিত্ত অতীতের মধ্যে যাবে। গুরুচণ্ডালী দোষ যদি সাধু ও চলিত, সাধু ও চলিতের যে মিশ্রণ সেটা হবে গুরুচণ্ডালী দোষ হবে। কি হবে? গুরুচণ্ডালী দোষ। তাহলে এখানে বলেছে গুরুচণ্ডালী দোষ মুক্ত কোনটি, মানে কোন বাক্যে গুরুচণ্ডালী, এটা নাই, সে স্কুলে যাবে, এটার মধ্যে কিন্তু নাই। তারপর যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, পরিশ্রম করো কমা নতুবা কৃতকার্য হতে পারবে না, কোন ধরনের বাক্য? একটু ঝটপট জানাও এই দুইটা। তাহলে দেখো যে পরিশ্রম করে, যে বললাম যেখানে সাপেক্ষ সর্বনাম থাকবে, যে সে যারা তারা যখন তখন, এগুলো যদি থাকে তখন সেটা কি হবে বলতো? এই যে সাপেক্ষ সর্বনাম একটার একটার উপর নির্ভরশীল বোঝায়, তখন সেটা কি হবে? জটিল বাক্য হবে। কি হবে? জটিল বাক্য। জটিল এবং মিশ্র দুইটাই থাকলে জটিলকে আগে প্রাধান্য দিবে। আর কোন বাক্যের মধ্যে যদি যোজক, যোজক বা অব্যয় থাকে, দেখলে তো বুঝতেই পারবা প্রশ্ন দেখে, সেক্ষেত্রে দেখো সেটা এবং থাকতে পারে, ও থাকতে পারে, আর থাকতে পারে, কিন্তু, সুতরাং, নতুবা, নচেত, বরং, এইগুলো থাকলে অনেক সময় কি থাকবে জানো? বিরাম চিহ্ন। আর বিরাম চিহ্ন যোজকের মতো কাজ করে, সেক্ষেত্রে সেটা কি হবে? যৌগিক বাক্য হবে। আর এখানে সঠিক উত্তর জটিল। পরিশ্রম করো কমা নতুবা কৃতকার্য হতে পারবে না, তাহলে দেখো এখানে ওই যে বললাম বিরাম চিহ্ন যোজকের মতো কাজ করে, তো বিরাম চিহ্ন আছে, নতুবা আছে, সেক্ষেত্রে এটা কোনটা হবে? যৌগিক বাক্য হবে। কি হবে? যৌগিক বাক্য। তারপর যারা ধার্মিক তারা সুখী হয়, আর দোষ স্বীকার করো কমা তোমাকে শাস্তি দিব না, কোন ধরনের বাক্য? এই দুটো একটু জানাও। তাহলে দেখো যারা আর কি আছে? তারা আছে। তাহলে যারা তারা এটা কি? সাপেক্ষ সর্বনাম, সেক্ষেত্রে এটা কি হবে? জটিল বাক্য হবে। দোষ স্বীকার করো, এই যে কমা আছে, দেখো এখানে তোমার কোন সাপেক্ষ সর্বনামও নাই, কোন যোজক বা অব্যয় নাই, এখানে কি আছে? একটা যে বিরাম চিহ্ন আছে। বিরাম চিহ্ন কিসের মতো কাজ করে? যোজকের মতো কাজ করে, এই জন্য এটা কি হবে? যৌগিক বাক্য হবে। কি হবে? যৌগিক বাক্য। পরের প্রশ্ন দেখো, লাইট অন করো বাক্যটি বাংলা বাক্য কেন, আর গঠন অনুসারে বাক্য কত প্রকার? আগামীকালও 5:30 তোমাদের একটা ক্লাস আছে, যারা বিইউপিতে আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিবে এবং গুচ্ছভুক্ত জন্য একই সাথে ক্লাসটি অনুষ্ঠিত হবে আগামীকাল। এবং হচ্ছে তোমাদের যারা এখনো 200 কতজন আছি, আমরা 41 জন আছি, ক্লাসের পিডিএফ সংক্রান্ত এবং যে তোমাদের গুচ্ছের জন্য যে সর্বোচ্চ কমন উপযোগী যে বাংলা কোর্স, সেখানে যদি ভর্তি হতে চাও বা জিলানী হাসান জয় আইডিতে নক দিও। আর অবশ্যই গুচ্ছের জন্য পূর্ণাঙ্গ কোর্স পেতে আমাদের এই প্রশ্ন ব্যাংক সংগ্রহ করতে হবে, তবেই না তোমরা ফ্রি ক্লাস করতে পারবে। লাইট অন করো বাক্যটির বাংলা হবে কি? ইংরেজি শব্দ বেশি হলেও বাক্য গঠন কি বলতো? বাংলা আছে, কারণ প্রথমে কি বসে বলতো? কর্তা বসে, তারপর কি বসে? কর্ম, তারপর হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে বাক্যের অনুসারে। এরপরে গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। সরল, জটিল আর কি হবে? যৌগিক হবে। তারপর একটা গান গাও, এটা কোন ধরনের বাক্য? বাংলাদেশ দীর্ঘজীবী হোক, কোন ধরনের বাক্য? আমরা শেষের দিকে আছি, আর কয়েকটি করছেন। আমি আবারও বলছি, যারা একেবারে আগামী 5 ঘন্টা একটু বাংলায় সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারো, বুঝছে তোমাদের 35 মার্ক, তার মধ্যে আমি নিশ্চয়তা দিচ্ছি আমার এইভাবে প্রতিটা ক্লাস আমি নিব 33 প্লাস কমন যদি পেতে চাও। এবং রাজশাহী কাল সকালে পরীক্ষা আমি পেড ব্যাচে অ্যাড করে দিচ্ছি, জিলানী হাসান জয়, যে আইডি থেকে দেখো আমি অলরেডি 3টা রিয়াক্ট দিয়েছি, এখানে নক দিয়ে রাখো। আমি সর্বোচ্চ যতটুকু পারো সেই অনুযায়ী তোমরা নাম্বারে পাঠিয়ে আমাকে নক দিয়ে আমি অ্যাড করে নিব। একটা গান গাও, সেক্ষেত্রে দেখো এখানে তোমার অনুজ্ঞার মধ্যে যাবে, কি যাবে? অনুজ্ঞার বিষয়, যে হুররে উইহা বন্দা গেম, আমরা এই খেলায় জয়ী হয়েছি, বা দুঃখ বোঝালে এলাচ বোঝায়, সেক্ষেত্রে এখানে বিষয়সূচক চিহ্ন হবে। আর অস্তিবাচক মানে হ্যাঁ বোধক বোঝায়। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, সেক্ষেত্রে দেখো এখানে প্রার্থনা সূচকের মধ্যে যাবে, প্রার্থনা সূচক।
আর অস্তিবাচক কিন্তু না। অস্তিবাচক মানে হ্যাঁ বোধক, এখানে অনুজ্ঞার মধ্যে এখানে প্রার্থনা হবে। তারপরে দেখো পরের প্রশ্নটি, নিচের কোনটি জটিল বাক্য? বাক্যের সাধু ও চলিতের মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী বলা হয়। আর নিচের কোনটি জটিল বাক্য? সেক্ষেত্রে বললাম ওই যে সাপেক্ষ সর্বনাম থাকে, তিনি না এটা না, যারা সৎ তারা সুখী, তাহলে যারা তারা এখানে সাপেক্ষ সর্বনাম আছে, এটা হবে। নিচের কোনটি সরল বাক্য? সেক্ষেত্রে এখানে দেখো লোকটি নিরক্ষর কিন্তু, এখানে কিন্তু আছে, তাহলে এটা যৌগিক বাক্য হবে। সে এখানে এলো এবং বসলো, তাহলে এখানে দেখো এবং আছে, এটা তো তোমার কখনোই সরল বাক্যের মধ্যে যাবে না। বিপদ ও দুঃখ একসাথে আসে, এখানে ও আছে, একটা যোজক বা অব্যয় থাকলে সেটা যৌগিক বাক্য হবে। কিন্তু এখানে দেখো পরিশ্রমীরা জীবনে সফল হয়, এখানে দেখো সরল বাক্য হবে, কোনো যোজক নাই, কোনো সাপেক্ষ সর্বনাম নাই। আমি একটা রিয়াক্ট দিয়েছি দেখো, ওয়াজিবুল আলম। তারপরে দেখো সকাল 9টায় পরীক্ষা শুরু হবে, এই সকাল 9টা মনে রাখবে যদি সম্পর্ক প্লাস বোঝায়, সম্পর্ক প্লাস তারপর স্থান বোঝাতে পারে, তারপরে দেখো তোমার হচ্ছে সময় বোঝাতে পারে, এইগুলো বোঝালে সেটা অধিকরণ কারক হবে। কি হবে? অধিকরণ। সকাল 9টায় পরীক্ষা শুরু হয়, সেক্ষেত্রে অধিকরণ কারক হবে। আর যদি সম্পর্ক মাইনাস বোঝায়, কি বোঝায়? মাইনাস বোঝাতে পারে, জাত বোঝাতে পারে, বিস্তুত বোঝাতে পারে, এগুলো তখন কি হবে বলতো? অপাদান কারক হবে। কি হবে? অপাদান কারক। যেমন শিকারী বিড়াল গোপে চেনা যায়, তাহলে মনে রাখবে যন্ত্র মাধ্যম, যন্ত্র বোঝাতে পারে, মাধ্যম বোঝাতে পারে, বা হচ্ছে উপকরণ বা উপকরণ, এগুলো যদি বোঝায় তখন সেটা করণ কারক হবে। কি হবে? করণ কারক। যেমন এ কলমে ভালো লেখা হয়, নাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়। শিকারী বিড়াল চেনার মাধ্যম কি? গোপ, তাহলে এটা গোপটা কি হবে বলে? যে করণে সপ্তমী, করণে সপ্তমী। কারক শব্দের অর্থ যা ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ক, ক্রিয়াযোগ নক, যা কি বলে বলতো এখানে? যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে। আমাদের সর্বশেষ কোশ্চেন, ছাদ থেকে পানি পড়ে, রকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। তাহলে দেখো ছাদ থেকে পানি পড়ে, এখানে মনে রাখবে ছাদের কোথাও ফাটল আছে, ছাদে পানি পড়ে, আর একটা আছে ছাদ থেকে পানি পড়ে, তাহলে এখানে সম্পর্ক মাইনাস বোঝাচ্ছে, সম্পর্ক মাইনাস বোঝালে সেটা কি হবে? অপাদান কারক হবে। আর হতে থেকে সেটা কি হবে? পঞ্চমী। কি হবে বলতো? পঞ্চমী। আর কোন একটা বিষয়ে দক্ষতা বা অদক্ষতাকে নির্দেশ করে, তখন সেটা কি হবে বলতো? এই অধিকরণ কারক হবে। যেমন রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, সেক্ষেত্রে দেখো এখানে তোমার কোনটি নয় হবে, কারণ এখানে বিষয় অধিকরণ হবে। কি হবে? অধিকরণের যে 3 প্রকার আছে, বিষয় অধিকরণ, বিষয় অধিকরণ হবে। কোন একটা বিষয়ে যে দক্ষতা বা অদক্ষতা নির্দেশ করে, তখন সেটা বিষয় অধিকরণ হবে। তোমার হচ্ছে সময়কে নির্দেশ করলে কাল হবে, আর একটার কারণে যদি অন্যটা দূর হয় তখন আধারাধিকরণ হয়। আর এখানে কোনটি নয় উত্তর হবে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। আমরা 242 জন এখনো আছি। তোমরা তোমাদেরকে তো বলেই দিয়েছি ক্লাসের পিডিএফ কিভাবে পাবে। তারপর হচ্ছে আমাদের যে সর্বশেষ ব্যাচটা চালু রয়েছে, সেখানে যে নামমাত্র তোমরা হচ্ছে এখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। নামমাত্র ফি দিয়েই তোমরা হচ্ছে সেখানে যুক্ত হতে পারো। জাস্ট কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দাও শেষ 1 মিনিট। এবং আগামীকাল যেন তোমাদের পরীক্ষাটা ভালো হয় এই কামনায় থাকবে। অনেক 36 নম্বর কোশ্চেনটা কি ছিল একটু জানাও আমাকে। অবিমিশ্রতা। আজমিরা জেবা, তোমার কমেন্টে আমি একটা রিয়াক্ট দিয়েছি দেখো, জিলানি হাসান জয় থেকে। আমরা এখনো 265 জন আছি, প্রত্যেকেই একটা করে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তোমাদের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। ইনশাআল্লাহ গুচ্ছের আগেও অনেক দেখো আমাদের পূর্বে আমি যে 30-40টা ক্লাস নিয়েছি, ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী ডিলিট হয়ে গেছে, নাই তো তোমরা দেখতেই পারতে। এজন্য আমি নতুন করে তোমাদের বাংলা একটা নামমাত্র ফিতে একটা কোর্স নামানো হয়েছে, সেখানে তো বললাম একদম আগামীকাল সকালে পরীক্ষা, তোমরা যাতে সর্বোচ্চ কিছু পাও সেজন্য যুক্ত হয়ে যাও আর কি। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।